সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম এবং আদাব। আমরা আজকে আমাদের এই সাধারণ সভা আনুষ্ঠানিকভাবে শুরু করতে যাচ্ছি। এটা আমাদের ধারাবাহিক একটা অনুষ্ঠান। এই সাধারণ সভা আমাদের 6 মাস হয়ে গেছে। আমাদের কার্যক্রমগুলি আমরা পরিচালনা কী করছি, এই কয়েকদিনে কী অনুষ্ঠান করেছি, কী না করেছি, আপনার সাথে বিশদ আলোচনা করার জন্য আজকের এই আয়োজন। তো আমি আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আসার জন্যে। আর আজকের এই সাধারণ সভাটাকে পরিচালনা করার জন্য আমাদের সম্মানিত সাধারণ সম্পাদক আমি শান্তকে অনুরোধ করছি। তো শান্ত, প্লিজ। ধন্যবাদ বাবু মামা। আসসালামু আলাইকুম এবং আদব সবাই। হ্যাঁ, অনেক অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে আজকে এখানে উপস্থিত হওয়ার জন্য। এর আগেও শুনেছি যে সাধারণ সভায় মানুষ কম হয়, বাট আমি আজকে অনেক মানুষ দেখতে পাচ্ছি, ভালো লাগছে। তো আজকে আমাদের সাধারণ সভার মেইন পারপাসটা, এজেন্ডাটা হবে মূলত 3টা বিষয়। একটা হলো আমাদের এই 6 মাসে আমরা যে কার্যক্রম পরিচালনা করেছি এটার ফাইন্যান্সিয়াল একটা স্টেটমেন্ট জমা দেওয়া, এবং আমরা রিসেন্টলি, আমি মনে করি অনেক আগে থেকে আপনার কনস্টিটিউশন নিয়ে আমরা একটু অনেক ব্যাকডেটেড হয়ে গেছে কনস্টিটিউশনটা। এটার জন্য একটা কমিটি আমাদের তৈরি করা উচিত কনস্টিটিউশন আপডেটের জন্যে, অ্যামেন্ড করার জন্যে। এটা একটা টপিকস, এজেন্ডা আইটেম। এবং আপনারা যেটা জানেন যে একটা রেন্টাল প্রপার্টি আছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ জর্জিয়ার, এই রেন্টাল প্রপার্টির একটা আপডেট দেব আমরা। এবং লাস্ট বাট নট লিস্ট, যেটা আমাদের বিবিধ এখানে 2-একটা অন্যান্য আইটেম আছে যেটা কিছু মানুষ বলেছেন ওনারা একটু ডিসকাস করতে চান। তো এইভাবে আমরা আগাবো। তো প্রথমে আমি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট দেওয়ার জন্য আমাদের ফাইন্যান্স সেক্রেটারি নিপা দাসকে আমি অনুরোধ করব। থ্যাংক ইউ। তো যখন আমরা অ্যাকাউন্টটা হ্যান্ড ওভার নেই, তখন অ্যাজ অফ ডিসেম্বর 31, 2025 আমাদের অ্যাকাউন্টে ছিল $1,14,807.11 অ্যাজ অফ রাইট নাও। এটা হচ্ছে শুধু চেকিং অ্যাকাউন্টের অ্যাজ অফ রাইট নাও ব্যালেন্স হচ্ছে $1,14,789.89 এক্সপেন্স টোটাল হচ্ছে চেকিং অ্যাকাউন্টের $21,020.22 এবং ইনকাম হচ্ছে which includes donation, vendor fee, house rental income, and then raffle draw income and other insurance credit, which is $21,003 total. তো এটা হচ্ছে চেকিং অ্যাকাউন্টের। And then we have a market CD as of December 2025. এটার ব্যালেন্স ছিল $1,38,025.23 অ্যান্ড ওই অ্যাকাউন্টে আমরা ইন্টারেস্ট আর্ন করছি $1,956.56 অ্যান্ড অ্যাজ অফ রাইট নাও ওই অ্যাকাউন্টের ব্যালেন্স হচ্ছে $1,39,981.79 এই দুই অ্যাকাউন্ট মিলে আমাদের রাইট নাও টোটাল ব্যালেন্স হচ্ছে $2,54,771.68। এটা হলো আমাদের ফাইন্যান্সিয়াল রিপোর্ট। আপনারা প্রত্যেকটা সেগমেন্টের পরে যদি কারো কোনো কোশ্চেন থাকে দয়া করে হাত তুলবেন এবং মাইক নিয়ে যাওয়া হবে, আপনারা কোশ্চেন করবেন, আমরা উত্তর দেব। ঠিক আছে? তো ফাইন্যান্সিয়াল রিপোর্ট নিপা মাত্র প্রেজেন্ট করলো। কারো কোনো কোশ্চেন থাকলে আপনারা দয়া করে হাত উঠাবেন। শিওর শিওর, অ্যাকচুয়ালি এগুলোর রোভিং রাউন্ড হচ্ছে। হ্যাঁ, করবেন না আপনারা প্লিজ। এগুলো সেগুলো সবই ব্ল্যাঙ্ক কেন কি বলবেন আপনার? ও আচ্ছা, ব্ল্যাঙ্ক শিট তো আনানো। এগুলো দিয়ে নেব, এগুলো এটা বলবো এখানে ধরেন। হ্যাঁ, Yes. যদি কারো
প্রশ্ন না থাকে আমি পরের সেগমেন্টে আগাতে যাই। আমি কোনো কাউকে আচ্ছা মাইকটা কেউ মাইকটা কোন? মাইকটা এই যে দুইটাই এই পলাশ বেলাল ভাই আপনি একটু বেলাল ভাই। আসসালামু আলাইকুম, নমস্কার। প্রথম প্রশ্ন হয়েছে আমার যে বাংলাদেশ সমিতির যে টাকা পয়সা আপনারা উঠান, এক্সপেন্ড এবং ইনকাম থাকে, তার কোনো রিসিট দেন যাদের কাছ থেকে টাকাগুলো উঠান? এগুলো 1 নম্বর প্রশ্ন। রিসিট দেন কিনা বা রিসিট তারা নেয় কিনা, ঠিক আছে? যদি না দেওয়া হয়, ভবিষ্যতে বাংলাদেশ সমিতির কেউ ডোনেশন দিলে আমি মনে করব আপনারা রিসিটটাও নেবেন, আপনারা রিসিটটা দিবেন যদি না দিয়ে থাকেন। 2 নম্বর প্রশ্ন হচ্ছে যে শান্ত যে কথাটা বলছে, আমাদের জেনারেল সেক্রেটারি বাংলাদেশ সমিতি, আপনি যে 3 এজেন্টের কথা বললেন যে বাংলাদেশ সমিতির আজকে আমাদের একটা কনস্টিটিউশনের একটা করা হবে, আর একটা হলো বাংলাদেশ সমিতির একটা বাড়ি আছে, আর একটা পারপাস কি বললো জানি? বিবিধ, কারণ এখানে কয়েকজন আসছেন, ওনাদের কিছু ইস্যু নিয়ে ওনারা কমিটির সাথে আচ্ছা। আলাপ করতে চান। সো এই বিষয়গুলো কিন্তু আমরা জানি না, আমরা ওইভাবে রেডিওয়ে আসিনি। আপনি যদি বাংলাদেশ সমিতির কনস্ট্রাকশনের বিষয় নিয়ে কোনো কথা বলতে হয়, তাহলে আপনাকে জেনারেল মিটিং 1 মাসের টাইম দিয়ে এবং প্রত্যেকটা লাইভ মেম্বারকে চিঠি ইস্যু করতে হবে এবং সবাইকে ইনভাইট করতে হবে। আপনারা আজকে যে মিটিং ডাকছেন, আমরা তো জানি না যে আপনারা কি পারপাসে ডাকছেন। সো প্লিজ বিনয়ের সাথে অনুরোধ করব, কোনো বাংলাদেশ অ্যাসোসিয়েশন সমিতির থেকে কোনো নিউজ ছাড়লে বা কোনো মিটিং কল করলে অবশ্যই তার পারপাস কি এই বিষয়টা আমাদেরকে আগের থেকে অবগত করবেন। সো আজকে আপনারা যে বিষয় নিয়ে কথা বলবেন সেই বিষয়টা আমরা কিন্তু জানি না, আমরা যারা লাইভ মেম্বার আমরা বিষয়টা জানি না। সো এগুলো ক্লিয়ার করবেন ভবিষ্যতে, ঠিক আছে? 1 নাম্বার। 2 নম্বর প্রশ্ন গেল। 3 নম্বর প্রশ্নটা ছিল হলো বাংলাদেশ সমিতির বাড়ি, যে ইস্যুটা নিয়ে আজকে এখানে জেনারেল মিটিংটা আসলে করা হয়েছে। বাংলাদেশ সমিতির প্রপার্টি হয়েছে, ওই টপিকসটা যখন যাব আপনি ওইটার সময় আপনি মাইক নিন, আপনার এইটা আমি শেষ করে নিই। তো ব্যাপারে কারো কোনো প্রশ্ন থাকলে সেটি করুন। আমি ওনার প্রশ্নের জবাব ধারাবাহিক দিচ্ছি। আমরা প্রথম বলছি উনি যে ডোনেশন নেওয়া সে রিসিট নেন কিনা। আমাদের এখানে প্রত্যেকটা ডোনেশনের চেক ফটোকপি করা আছে। আমাদের যদি কেউ চান, আমরা সত্যিকত যারা ডোনেশন নেওয়া হয়েছে ওনাদের চেকগুলি আমাদের ফটো করে দেওয়া আছে এবং ব্যাংকে যখন জমা দেওয়া হয়, আজকাল ভেরি আপডেটেড, ব্যাংকেও ওইটার কার কাছ থেকে কত টাকা নেওয়া হয়েছে ওটা আপডেট আছে, নাম্বার 1। আর জেনারেল মেম্বার, লাইফ মেম্বার যারা আছেন তাদের কাছে আমি অনুরোধ করব যে আমরা চিঠি দিয়েছি প্রত্যেকের লাইফ মেম্বারকে, অনেকের অ্যাড্রেস আপডেট করা নাই। আমি জানি অনেকেই বলছে আমরা পাইনি, সেই জন্য আজকে অনুরোধ করবো আমরা যারা লাইফ মেম্বার আছেন, আমরা যখন আপনাদেরকে সিটটা দিচ্ছি তখন আপনারা কাইন্ডলি আপনাদের টেলিফোন নাম্বার অ্যাড্রেসটা একটু লিখে দেবেন, আমরা যাতে ভবিষ্যতে দিই। আমরা 2 বার পাঠিয়েছি এই চিঠি, কারণ হচ্ছে আমাদের প্রথম স্কেজুয়াল মিটিং ছিল, আমাদের বৈশাখী মেলা ছিল 8 তারিখে এপ্রিলে, যখন আকস্মিকভাবে আমাদের ভাতিজা মানিক ভাই ছেলে মারা গেল, তার আগে আমরা জানতাম না, আমরা চিঠি পাঠিয়েছি একবার মেলে, তখন মারা গেল, আমরা ওটাকে চেঞ্জ করার পরে আমরা আবার আবার পাঠিয়েছি, আমাদের ডকুমেন্ট আছে। এই ব্যাপারে আমি রতন কাইন্ডলি তুমি একটু এই ব্যাপারটা একটু বলো। লাইফ নাম্বারের ব্যাপারটা, ওই যে চিঠি যে হ্যাঁ, লাইফ নাম্বারের যেটা হলো যে বর্তমান যে নির্বাচন কমিশন, আমরা যে সর্বশেষ যে নির্বাচন কমিশন যে লাইফ নাম্বারের লিস্ট আমাদেরকে দিছে, ওইখানে সম্ভবত 315 জনের মতো আমি পাইছি। তো ওইখান থেকে আমরা অ্যাড্রেস হিসাবে আমি 201টা অ্যাড্রেস হয়েছে, কারণ অনেক অ্যাড্রেসে 2 জন 3 জন আছে। আমি প্রত্যেকের কাছেই পরপর 2 বার চিঠি পাঠাইছি। প্রথম যে আমাদের বৈশাখী মেলা হওয়ার কথা ছিল সেটার চিঠি আমি পাঠাইছি, এবং এই যে আমাদের যে সাধারণ সভা হচ্ছে সেটার চিঠি আমি পাঠাইছি। এবং এখানে অনেকে বলছে ওরা পাইছে, অনেকে বলছে তারা পায় নাই। এখানে না পাওয়ার কারণ হিসাবে আমি আমাদের যেটা মনে হচ্ছে, কারণ এই যে লাইফ নাম্বারের যে লিস্টটা, এটা অনেক দিন ধরে আপডেট করা হয় নাই,
এবং অনেকে বাসা চেঞ্জ করছে, যে কারণে অনেকে ফোন নাম্বার চেঞ্জ করছে, যে কারণে আমরা এটা পাচ্ছি না। আর এখন আমরা যেটা উদ্যোগ নিচ্ছি যে আমি এখনও অবশ্য একটা জিনিস বলে দিচ্ছিলাম যে আমি যখন চিঠিটা পাঠাইছি যে আপনারা যদি কেউ চিঠিটা পাইয়ে থাকেন তখন আমাকে যেন ইনফর্ম করা হয়। আমি একটা ইমেল অ্যাড্রেসও দিয়েছিলাম যে ইমেলের জন্য ইনফর্ম করা হয়, কিন্তু এই পর্যন্ত কেউ এটাকে করে নাই। তা এখন আমরা যেটা চিন্তা করতেছি যে আমরা এটা নিয়ে কাজ করতেছি এবং আমরা আশা রাখি যে আগামী 2-3 মাসের মধ্যে আমরা এটাকে একটা ফাইনালাইজ করতে পারবো যে অ্যাড্রেসগুলো ঠিক আছে কিনা বা ফোন নাম্বারগুলো ঠিক আছে কিনা। এবং এই ব্যাপারে আমি নাদির আপার সাথেও কথা হয়েছে, নাদির আপার সাথে আমি একবার বলছি, নাদির আপা আমাকে একটা লিস্ট দিছে, ওটা নিয়ে আমি কাজ করছি। এখন টোটাল আমাদের মেম্বারশিপ দাঁড়াইছে 325 জন লাইভ নাম্বার। এখন আমরা আশা রাখি আগামী 3 মাসের মধ্যে এটা একটা ফাইনালাইজ করতে পারবো। ধন্যবাদ। যে বাবুল ভাই বলছে, আপনারা বলছেন যে আপনারা চিঠি পাঠাবেন, ওই যে আরেকজনও বলছেন চিঠি। তো আপনার চিঠি যদিও পাঠানো হয়, অনেক সময় চিঠি দেখা যাচ্ছে যে চিঠি লস্ট হয়ে গেছে। তা আপনারা যদি রিটার্ন রিসিট সার্টিফাইড মেল পাঠান, তো ওখানে না আমি বলিনি প্লিজ, ওখানে আপনাদের $10 লাগতেছে, তার মানে অনেক এক্সপেন্স হচ্ছে। আমার সাজেশন হচ্ছে যে আপনারা যদি আপনাদের ডোমেন ইমেল থেকে সবাইকে ইমেল করেন, আপনারা ওই পয়সাটা সেভ করতে পারতেছেন এবং ডোমেন ইমেলে আপনি অটোমেটিকলি রিড রিসিট পাচ্ছেন। যদি কেউ পড়ার পর যদি বলে আমি তো ইমেল পাইনি, কিন্তু আপনি পাচ্ছেন, কিন্তু সে লোকটা সত্য কথা বলতেছে না মিথ্যা কথা বলতেছে, এটাই শুধু। আমি আপনার প্রশ্নের উত্তরটা দিয়ে নিচ্ছি। অ্যাকচুয়ালি 325 জনের মধ্যে অনলি 10 জনের ইমেল অ্যাড্রেস আছে, আর কারো ইমেল অ্যাড্রেস নাই। হ্যাঁ, এটা আমি আপনাকে বলছি, আমরা কালেক্ট করবো আমরা 3 মাসের মধ্যে আপনাদের ফোন নাম্বার এবং ইমেল অ্যাড্রেস, আমরা এটা কার্যক্রম চলতেছে আর কি। ধন্যবাদ। একটু কাইন্ডলি হাত তুলুন, নাদির আপা হাত তুলেছে, একটু কাইন্ডলি সিরিয়ালি হাত তুলবে। ওই যে আমাদের হাত তুলেছে, আমরা একটু কাইন্ডলি হাত তুলবেন, সিরিয়ালি কথা বলবেন। আমি সাধ্যমতো চেষ্টা করছি। আমি 309 পিপুলের অ্যাড্রেস কারেক্ট করতে এবং সবাইকে কল করে করে অ্যাড্রেস নিয়ে টেলিফোন নাম্বার আপডেট করে ওই লিস্ট বানাইছি। ওই লিস্টেই আমি ওনাকে ইমেল করছি। আচ্ছা, বুঝলাম সবারটাই ভুল, ওইটাও ঠিকঠাক উনি পাননি। আমারটা তো আমি এই দেশে আসছি পর থেকে, যে আমার যে লাইফ মেম্বারের থেকে একই অ্যাড্রেস, একই টেলিফোন নাম্বার। আমার অ্যাড্রেসে তো কয়টা লাইফ মেম্বার, কতজন ডিজিজ আছে, মারা গেছেন, কিন্তু লাইভও আছে এখনও 3 জন। ঠিক আছে, আমার বোনের হাজব্যান্ড এবং আমরা কোনো চিঠি পাইনি। একই অ্যাড্রেসে একটা হইলেও তো যাওয়ার কথা, একটা কোনো চিঠি পাইনি, আগেরটাও পাইনি, পরেরটাও পাইনি। আপনি বলছেন 3টা চিঠি পাঠাইছেন, তো একটাও পাইনি। তাহলে কি অন পারপাস ইচ্ছাকৃতভাবে বাছাই করে পাঠানো হয়েছে নাকি, এটা আমার প্রশ্ন। ওকে, থ্যাংক ইউ। আমি একটু উত্তর দেবো নাদির আপাটা। নাদির আপাকে নিয়ে আমি এবং রাসেল ভাই আছে এখানে, এই লাইফ মেম্বারটাকে ফিক্স করার জন্য, যেহেতু নাদির আপা অনেকে পাসওয়ার্ডে চেনে, যেমন নামে জানে, নাম দেখলে বুঝতে হবে, এটা মুখের কল দিয়ে ঠিক করার জন্য আমরা বসছিলাম কয়েকবার, কিন্তু সময়ের অভাবে ইলেকশন আগে পারি নাই। আমরা অ্যাপ্রোচ দিচ্ছি, আপনাদের সবার সাজেশন নেওয়া নাদির আপার সাথে, যেহেতু উনি অভিজ্ঞ মানুষ, ওনাকে নিয়ে, আর যারা দিল ভাই আছে, যারা আছে রাসেল ভাই আছে, সবাইকে নিয়ে আমরা চেষ্টা করে ফিক্স করতে বসছিলাম আমরা। থ্যাংক ইউ। আমাদের ওয়েবসাইটটা রিবিল্ড করা হচ্ছে এবং এটা এক সেকেন্ড আমি উত্তর দেওয়ার পরে আমি দিচ্ছি আপনার উত্তরটা দিয়ে দিই। রিবিল্ড প্রসেসে আছে, হোপফুলি জুলাইয়ের এন্ডে এটা রেডি হয়ে যাবে, যখন আপনারা নিজেরাই গিয়ে রেজিস্টার করতে পারবেন। দ্যাটস ইট উইল বি ইজিয়ার, তখন ওই লিস্ট আমরা পেয়ে যাবো। হ্যাঁ, ওই জায়গায় দিলু ভাই আপনি বলতে পারেন, বলবেন? আচ্ছা, বল। আসলে সরি, আমরা কিন্তু এজেন্ডা থেকে সরে গেছি। ফার্স্ট এন্ড লাস্ট থিং, আই রিকোয়েস্ট দ্য কমিটি যে আপনারা প্রশ্ন গ্রহণ করেন, উত্তর দিবেন Q&A পর্বে, শেষ পর্বে। এখন যদি আপনারা সবার প্রশ্নের উত্তর দেওয়া শুরু করেন, তাইলে মিটিং কখনো আগাবে না।
সেকেন্ড থিং, একটা রিকোয়েস্ট আপনাদের, আমি সেক্রেটারিকে রিকোয়েস্ট করবো এটা নোট করার জন্য। আপনারা যখন ইমেল পাঠান, আপনারা যখন একটা সোশ্যাল মিডিয়াতে পোস্টিং দেন জেনারেল মিটিংয়ের, এইবারের ইয়েটাতে এজেন্ডা ছিল না। মাহমুদ সেই প্রশ্নটা তুলছে, এজেন্ডাটা এখানে ছিল না। তো জেনারেল মিটিং ডাকলে আমি মনে করি বাবুল ভাই এজেন্ডা থাকাটা বাঞ্ছনীয়। এই আর আমি ব্যক্তিগতভাবে আপনাদের চিঠি পেয়েছি, আপনাদেরকে ধন্যবাদ। আমার ভাই পাই নাই, উনি একটু আগে কথা হচ্ছিল, আমি তো কোনো চিঠি পাইনি। এইটা আটলান্টার মেইলে আমি একটা চিঠি পাঠাইছি, নিজের হাতে পোস্ট করেছি, 4 সপ্তাহ পরেও আর্নেস্ট মানির টাকাটা পাইনি। তো সুতরাং আমরা পরে চেক ক্যান্সেল করে নতুন করে ইস্যু করতে হয়েছে। ধন্যবাদ। পোস্টাল সার্ভিসের উপরে কোনো বিশ্বাস নাই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তারপরে হাত তুলছো তো। ও তুমি বলো, শেষ করবো, শেষ করে তো কামটা দিয়ে দিবে। আসসালামু আলাইকুম। প্রথমে ধন্যবাদ জানাই বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ জর্জিয়া, আপনারা সুন্দর একটি আজকে যে জেনারেল সভার যে একটি ইয়ে করেছেন, এই রিলে খুব দেরি হয়, তবে আপনাদের সাধুবাদ জানাই এই কমিটিকে যে 6 মাস কিংবা 7 মাসের মধ্যে একটা জেনারেল মিটিং করেছেন, আমরা যেন কিছু কথা বলতে পারি। তার মধ্যে একটা আমার প্রশ্ন হচ্ছে যে আইটি ডিপার্টমেন্ট থেকে আপনি রতন ভাই, যে 309 জনের একটা ইয়ে ছিল লাইফ মেম্বারের লিস্ট আপনার কাছে, পরে 125টা হয়েছে। বাউল ভাই অনেক পুরাতন মানুষ, আমাদের সভাপতি সাহেব জানে উনি। তো এই যে লাইফ মেম্বার যে আপনারা ইনক্রিজ করছেন, যে বাড়াচ্ছেন, এটার কি কোনো রুলস এবং রেগুলেশন আছে কিনা, এই জিনিসটা এটা আমার একটু জানা দরকার ছিল। যেমন 125 জনের সে কথা বলেছে, 309 জন, কিছু মারা গেছে, নাদের ভাবে অলরেডি ভুলে গেছে। তো সেক্ষেত্রে আপনার যে লাইফ মেম্বার ইন করছেন, সেক্ষেত্রে রুলস অ্যান্ড রেগুলেশন আমি যতদূর জানি যে থাকার কথা। এবং চিঠি, আমিও লাইফ মেম্বার, চিঠি আমি পাইনি। আমার অ্যাড্রেস 16 বছর যাবৎ, রতন ভাই এটা আপনার আমি দেখছি আমার অ্যাড্রেস এখানে রাইট আছে, অতএব আমি অ্যাড্রেস পাইনি। তাহলে টেকনিক্যালি এখানে 10 জনের মধ্যে 9 জনই কিন্তু পাইনি। তাহলে আপনারা এই ব্যাপারটা ধন্যবাদ। আচ্ছা, আমি তোমার প্রথম প্রশ্ন হচ্ছে যে কোনো রুলস রেগুলেশন আছে কিনা, ওই লাইভ মেম্বারের কতজন হইতে হবে। এবার যাদের আবহাওয়া করছে, আমরা করছি এটা আসলে নাই। এই জন্যে আমরা এবার একটা যে কমিটি করতেছি, কনস্টিটিউশন রিভিউ কমিটি, এই কনস্টিটিউশনের মধ্যে এইসব রুলসগুলি অ্যাড করতে হবে। সেই জন্য আমরা অভিজ্ঞ লোকদের দেওয়া চাচ্ছি একটা কমিটি করতে। তাহলেও আমি বিশ্বাস করি এই সমস্ত ইনক্লুড, যেহেতু পয়েন্টগুলো দিচ্ছ, এটা ওনারা শুনতে, যারা এখান থেকে তো কমিটি হবে, ওটা ওনারা নিশ্চয়ই সেভাবে করবে। থ্যাংক ইউ। আমরা শুধু ফাইন্যান্সিয়াল সম্বন্ধে পছন্দ, অন্য করে পছন্দ কেউ করেন না। আসসালামু আলাইকুম। সো আমার কোয়েকশন না, এটা আমি জাস্ট জানার জন্য বলতেছি, বা আমি সাজেশনও বলতে পারি। জাস্ট আমরা বিগত অনেকবারই দেখেছি, যেটা বিগত আগের টার্মে যে খরচগুলো হয়, এক্সট্রা খরচ হয়। হ্যাঁ, আমাদের গত আগের টার্মে অনেক খরচ নিয়ে অনেক ঝামেলা হয়েছে। সো গত বছর যেটা ছিল, একটা অলিখিত একটা ছিল যে আমরা যে টাকাটা ইনকাম করতাম মেলা, বা আমি আগেই বলে ফেলি, আপনাদের লাস্ট মেলাটা খুবই সুন্দর হয়েছে, আপনাদের সবাইকে ধন্যবাদ এটা করার জন্য। বাট আপনারা এই জায়গায় আমি দেখতেছি যে টোটাল আপনাদের ইনকাম 21,000 না, হবে 11,000, বিকজ রেন্টের টাকাটা এইটার সাথে অ্যাড করছেন। হ্যাঁ, সো আপনারা ইভেন্ট যেগুলো করছেন, এইটা থেকে আসছে টাকা 11,000 টাকা, আপনাদের খরচ হয়েছে 21,000 টাকা। এই দিকটাতে আপনারা পরবর্তীতে একটু খেয়াল রাখবেন। ধন্যবাদ। আরো কারো কোনো প্রশ্ন আছে? ফাইন্যান্স রিলেটেড যদি কিছু থাকে এই সেগমেন্ট। এই যে পরের সেগমেন্টে যাবে। না, ওটা ফাইন্যান্স রিলেটেড না, ওনার কোশ্চেনটা ছিল। হ্যাঁ, আচ্ছা, তাইলে ফাইন্যান্স রিলেটেড যদি কোশ্চেন না থাকে, আমরা এই সেগমেন্টটা ক্লোজ করে ফেলবো এখন, ঠিক আছে? ও মাহবুব ভাই, সরি মাহবুব ভাই, না আসলে আমরা অফ ট্র্যাক হয়ে আচ্ছা, বাংলাদেশ সমিতির আজকের এই সুন্দর মিটিংটাকে আমি ধন্যবাদ জানাচ্ছি। অনেক সুন্দর মিটিং হচ্ছে। আমি বাংলাদেশে থাকার কারণে গত অনুষ্ঠানটা দেখতে পারি নাই। কংগ্রেচুলেশন। I heard all the good thing about this program. It was excellent আর কি। আমার কাছে মনে হয় আমাদের সবার হাততালি দিয়ে এদেরকে অভিনন্দন জানানো দরকার। আর একটা ছোট্ট রিকোয়েস্ট, এটা কি
এই যে সাধারণ সভা যখন হয় মনে হয় যে এক্সিকিউটিভ কমিটির জবাবদিহিতার টেবিলে বসে আছে আর এদিক থেকে আমরা সবাই তাদেরকে চেপে ধরছি। এই পরিবেশটা একটু মিনিমাইজ করার জন্য আমি একটু অনুরোধ করছি। ধন্যবাদ। ও নামাজ পড়ে, হ্যাঁ। কটায় নামাজ? 8:52 এরপরে বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সম্মানিত বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ জর্জিয়ার সভাপতি সহ সকল সদস্যকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমি ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানাই, আপনারা সুন্দর একটা অনুষ্ঠান করছেন। আর আমি যেটা মাহবুব ভাইয়ের সাথে আমিও বলতে চাই, যারা আমরা বাংলাদেশ সমিতির সাথে জড়িত আমরা কিন্তু কেউ পেইড মেম্বার না। তো সুতরাং ঘর সামলায় একটা নন প্রফিটেবল অর্গানাইজেশনে আমরা যারা কাজ করছি বা করতেছি তাদেরকে কিন্তু মানে একটা কোয়ালিটি টাইম আমার ফ্যামিলিকে না দিয়ে দিতে হয়। তো সেদিকেও আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে। তারপরে অবশ্যই ভুল ত্রুটি তো আছেই, সমিতিতে কাজ করতে গেলে অনেক ভুল হয়, অনেক ত্রুটি হয়, এটা আমাদের একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখা উচিত। আমি মনে করি বাংলাদেশ সমিতি আমাদের সকলে ভুল ত্রুটি থাকবে, তারপরেও আমাদেরকে সমিতি নিয়ে এগিয়ে যেতে হবে। ধন্যবাদ স্যার। আজকে একজন দুইজন, ওকে, ধন্যবাদ। আমরা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যাডাপ্ট করলাম। নেক্সট, আপনি কি ফাইন্যান্স নিয়ে একটা চেকিং অ্যাকাউন্ট আর একটা সিডি অ্যাকাউন্ট করে রাখছি আমরা, আর কোনো অ্যাকাউন্ট নাই। জি না, একটাই অ্যাকাউন্ট, সিডি অ্যাকাউন্ট। ওটা সিডি তো ফিক্সড মানি মার্কেট সিডি। রাইট, হ্যাঁ। মাহবুব ভাইরা যেটা হ্যান্ড ওভার করছে ওইটাই কন্টিনিউ করছি আমরা, আমরা কোনো নতুন অ্যাকাউন্ট খুলিনি। জি, ওই যে আপনারা যে 114 আর 130 দিছে, টোটালটা আপনার কি নিয়ে শুরু করছি ওটা নিচেই লেখা আছে। হ্যাঁ, কিন্তু যাই হোক ওইটাই জাস্ট আমি জানতে যে ইলেকশন কমিশন থেকে আপনারা এই পয়সা পাইছেন, এটা ছিল মানে টোটাল কমিটি থেকে পাইছি আমরা। জি, আপনার মেলার কথা বলছেন, বাড়ি করার কথা বলছেন, কিন্তু আমাদের কাছে এত পয়সা নেবেন ওটা বিগিনিং স্টেটমেন্টে দেয়া আছে। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। আমি এখন পরবর্তী এজেন্ডা আইটেমে যাচ্ছি। আর পরবর্তী এজেন্ডা আইটেমটা ছিল আমাদের কনস্টিটিউশন। আমাদের যে কনস্টিটিউশনের যে ডিফিকাল্টিটা আমরা ফেস করি, কনস্টিটিউশনটা ইনিশিয়ালি যখন করা হয়েছে 1992 সালে, অবভিয়াসলি তখন মেম্বার অনেক কম ছিল, যার কারণে কোরাম, কোনো মিটিং এর কোরাম হয়তো অসুবিধা হইতো না। কিন্তু এখন আমাদের আলহামদুলিল্লাহ কমিউনিটি অনেক বড়, এবং কোনো মিটিং করতে গেলে দেখা যায় যে কোরাম হয় না, বা কোনো ডিসিশন বানাইতে গেলে কোরাম হয় না। এই কারণে এটা একটা কারণ, এবং আরো কয়েকটা কারণ আছে যেটা স্টেট বা ফেডারেল গভর্নমেন্টের সাথে অনেক কিছু কমপ্লায়েন্স না কনস্টিটিউশন। এইটার আরেকটা কারণে কনস্টিটিউশনটা অ্যামেন্ডমেন্ট করা খুব জরুরি। তো আমরা এই বিষয়ে আমি বাবু মামাকে বলবো যে উনি একটু ব্রিফিং দেবে যে আমরা কি টাইপের ডিফিকাল্টি ফিক্স করতেছি এবং কি প্ল্যান নিয়ে আগাতে চাচ্ছি, এবং তারপরে আপনারা কোশ্চেন বা অপিনিয়ন শেয়ার করবেন আপনাদের। ধন্যবাদ। ধন্যবাদ। আমি একটা জিনিস শুধু বলবো, একটা কথা, এই কনস্টিটিউশন রিভিউ কমিটি করার জন্য আমরা অনেকদিন থেকে চেষ্টা করছি, ভূয়া চেষ্টা করছে, এর আগেও আমরা আসলে সামহাও করতে পারি না, কিন্তু এটা খুব জরুরি ছিল করাটা। আমাদের কনস্টিটিউশনে অনেক লুফর আছে, যেটার জন্যে আমরা অনেক জায়গায় অনেক বাধাপ্রাপ্ত হই, অনেক কিছু অনেক আছে, আমরা অনেক কিছু আন্ডারস্ট্যান্ডিং করে নিই, কিন্তু কনস্টিটিউশন অনুযায়ী অনেক কিছু হয় না আগেও। সেটাকে সুন্দর করার জন্যই বেশি যারা ফেস করছে তারা হচ্ছে পুরাতন প্রেসিডেন্ট সেক্রেটারি আর হচ্ছে নির্বাচন কমিশন। সো আমি মনে করি, আমি কথা বলার আগে আপনারা যারা হাত তুলবেন, আমি স্পেশালি কথা বলে চান, তারা একটু কথা বলে নিয়ে। আকবর হোসেন রাসেল, উনি হচ্ছে আমাদের এক্স সেক্রেটারি বাংলাদেশ অফ জর্জিয়া। কনস্টিটিউশন রিভিউ কমিটি, হ্যাঁ জাহাঙ্গীর, মিস্টার প্রেসিডেন্ট।
এটা নিয়ে মাইক 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 শান্ত আমাকে ইনভাইট করছে মিটিং আসার জন্য অ্যান্ড আমি শান্ত টেক্সট মেসেজ ব্যাক করছি যে হোয়াট ইজ দ্য এজেন্ডা। তো আমার মনে হয় কি যে এজেন্ডাটা যদি দেওয়া যেত তাহলে এই পুরা সিট ভর্তি থাকতো, then people will know what is the reason they are coming for. And another thing is, if we have Sunday meeting, we would have more people. But আমি জানি আমি একটু লেট করছি। কনস্টিটিউশনের ব্যাপারে যদি বলেন, কনস্টিটিউশন নিয়ে আমাদের অনেক মিটিং হয়েছে। এইটা ওই একটা কমিটি বানায় দিয়ে এইসব কিছু হবে না। আপনারা একটা কনস্টিটিউশন বানান, আপনারা বানান, আর যারা ছিল সাথে তাদের মিলে আপনারা করেন, এটাই হবে। তাকে ওই যে 3 মাস 6 মাস 8 মাস বৈশা ওর সিগনেচার নিয়ে আমরা কনস্টিটিউশন বানাই, it's never worked. I was president, I was secretary, I have seen it. I was organizing secretary as well, right? I was joint secretary, so I know what people do. আমাদের সবার 10টা আঙ্গুল, আর যারা সমিতির ভিতরে 20-25 জন থাকে 11টা আঙ্গুল, বুঝছেন? নো ম্যাটার হোয়াট। আমি যে গত 2 সপ্তাহে যতগুলা কল পাইছি, আপনারা জানেন যে আমি এইসব মিটিং আসতে চাই না, আপনাদের রিকোয়েস্টে আমি আসি। বাট দ্য থিং ইজ, আপনাদেরই আমরা সাপোর্ট করে বানাইছি। আপনি বলেন, আরিফিন বাবুল বলেন, শান্ত বলেন, বৌদি বলেন, সবাই মানে I have knocked people doors, I call people to elect you guys, right? So the thing is, তারপরে 15 দিন পরে দেখা যায়, বা এই আজকে এতদিন পরে দেখা গেছে যে আমার এই ওই 10 জন লোক যারা আপনারাই ভোট দিচ্ছে, তারাই বলতেছে ওরা কি করতেছে, জাহাঙ্গীর এটা কিছু বলো। করতে দাও। So take your time, do what you wanna do, please. Thank you. থ্যাংক ইউ জাহাঙ্গীর ভাই। রাসেল ভাইকে একটু মাইকটা দাও। ধন্যবাদ বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ জর্জিয়া আজকের এই নতুন কমিটির 6 মাসের মধ্যে একটি জেনারেল মিটিং উপহার দেওয়ার জন্য, এবং আজকের এই সবার একটি এজেন্ডা কনস্টিটিউশন। আমি বলবো এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এজেন্ডা, এবং এই এজেন্ডা নিয়ে আলোচনা হতে পারে। জর্জিয়া বাংলাদেশ সমিতির এই কনস্টিটিউশন সর্বশেষ অ্যামেন্ডেড হয়েছে 2006 সালে, সামান্য একটু, তখন জসিম ভাই এবং বাবুল ভাই প্রেসিডেন্ট এবং সেক্রেটারি ছিল। এরপর থেকে আজ অবধি কোনো অ্যামেন্ডমেন্ট হয়নি। আমি 3 বার ছিলাম নির্বাচন কমিশনে, 1 বার ছিলাম সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্বে। তো আমরা জানি যেখানে কত সমস্যা ফেস করতে হয় নির্বাচনের সময় এবং সমিতি পরিচালনা করার সময়। এবং দুঃখজনক হলেও সত্য যে বিপদ আপদকালীন সময়েও আমাদের টেনিউর ছিল 2020 এবং 21 সালে করোনাকালীন সময়। তো আমি আপনাদের কাছে একটি অনুরোধ করব যে আপনারা সংবিধান রিভিউ কমিটিতে সাবেক প্রেসিডেন্ট সেক্রেটারি এবং সাবেক নির্বাচন কমিশনার যারা আগ্রহী থাকবে তাদেরকে যেন ইনক্লুড করা হয়, কারণ এরাই জানে সংবিধানের কোথায় সংশোধনী দরকার, কোন পয়েন্টগুলি বেশি করে আসে। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ। আমি মনে করতেছি যে এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমরাও চেষ্টা করেছি, থ্যাংক ইউ বাউল ভাই মেনশন করার জন্য। এখানে সংবিধান যারা পড়েছেন আপনাদের কমিটির, এবং আগে আমরা অনেকেই ছিলাম, আপনারা লক্ষ্য করে দেখবেন সংবিধানে অ্যামেন্ডমেন্টের প্রসেসটা কি বাই হার্ট আপনারা কেউ মনে আছে? আমি বলি, সাধারণ সভা কোরাম হওয়ার পরে সেই সাধারণ সভার 2/3+1 যদি হয় তাহলে অ্যামেন্ডমেন্ট করা যাবে। আচ্ছা, এখন আমার কাছে মনে হয় এটা জাস্ট প্রস্তাবনা, আলোচনা। আমার কাছে মনে হয় দিস ইজ নেক্সট টু ইম্পসিবল এই ঘটনাটা ঘটানো। আচ্ছা, তাইলে আমি সবাইকে অনুরোধ করব আপনারা এরকম একটা আলোচনা করবেন যে আমরা অন্য কোনো মধ্যবর্তী কোনো প্রসেসের মাধ্যমে একটা সলিউশন বের করতে পারি কি পারি না। আমি এই ব্যাপারে একটু কথা, আমার সময় আমি অনেক চেষ্টা করেছিলাম। আমার এক্সিকিউটিভ বোর্ডের 2-3 মেম্বারকে দায়িত্ব দিয়েছিলাম, তারা একদিনও বসতেই পারেনি ওই মানে কনস্টিটিউশন মানে অ্যামেন্ডমেন্ট করার জন্য, কি আনতে চায় না। তবে আমি এটা বুঝি, যারা এই
সমিতিতে আসছে, প্রেসিডেন্ট, সেক্রেটারি এবং ইলেকশন কমিশনার, তারা মানে অক্লান্ত পরিশ্রম করেন এবং ওনারা জানেন লুফলগুলি কোন কোন জায়গায় সমস্যাগুলি হয়। তো যার জন্য যেই ছিল তারা বুঝবে যে পেইনটা কোথায় 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 সমস্যাগুলি হইতেছে। এই যে রাসেল ভাই যে প্রস্তাবটা করলো, আমি এটার সাথে একমত। আচ্ছা, এর মধ্যে আমি একটা ছোট্ট সাজেশন বলেন, আর যেই বলেন জানি না আমারটা আপনাদের পছন্দ হবে কিনা। যেমন ধরেন বলে যে 1/2/3 হবে না, কেমনে পাস করবে, কি হবে না হবে এটা, হ্যাঁ। আমি মনে করি আপনি যদি একটা রিভিউ কমিটি বানান, আমরা আপনাদের সাথে সবার সাথে, আপনাদের সাথে 15 জনের সাথেও আলাপ করবো এটা যখন আমরা করব কিছু। তারপরে আপনারা যদি বলেন এগ্রি করেন এভরিথিং ইজ ফাইন, এইটা কিন্তু কার্যকরী হবে নেক্সট যে কমিটি আপনি তাদের থেকে। তখন কি করতে পারে, আমরা যেহেতু এত মানুষ হয় না, আমরা যেমন অ্যামেন্ডমেন্ট করি না ইলেকশনে, যাই আমেরিকান ইলেকশনে ইয়েস নো ভোট হিসাবে দেই না, তা আমরা ওখানে যেই কয়টা অ্যামেন্ডমেন্ট করবো, 2টা কি 3টা, হোয়াটএভার ইট ইজ, 4টাও হইতে পারে, ইয়েস নো কিংবা 1 2 3, ওইটা যদি আমি দিয়ে দেই, তাহলে যারা ভোট দিতে আসবে ওইটাও দিবে ইয়েস নো হয়ে, তাহলে অটোমেটিক পাস হয়ে গেলেও পরে নেক্সট যে কমিটি আসবে তারা ওইটা ফলো করবে। ধন্যবাদ। থ্যাংক ইউ। এরপরে কে? দুলাল। শান্ত অত্যন্ত মাথা ব্যথার কারণে আমাকে পরিচালনা সহযোগিতা করতে হচ্ছে। সরি, আমার কাজে খুব প্রেশার ছিল, গত 2 দিন আমার না ঘুম হয়নি। মাইক জেনারেটরের জন্য আমি কথা বলতে পারতেছি না। এই স্পিকারটাও আমার কানে মনে হচ্ছে ড্রামের মতো বাজছে। তাহলে একটু সাইডে নিয়ে যায়, সাইডে নিয়ে একটু সাইডে করে দেন। একটু সাইডে এক কোণায় নিয়ে গেল। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি প্রথমত এই কনস্টিটিউশন নিয়ে কথা বলতে চাই, লম্বা করব না, আপনাদেরকে বিরক্ত করব না। নাদিরা হাবিব সময়ে আমরা যে কনস্টিটিউশন রিভিউ কমিটি করা হয়েছে, আমাদের প্রয়াত সালাউদ্দিন ভাই উনি ছিলেন এটা লিডিংয়ে, আমাদের সাথে উনি মেম্বার ছিলেন। গিয়াস ভুঁইয়া ভাই উনিও মারা গেছেন প্রয়াত, দোয়া করবেন আমরা সব ওনাদের জন্য। শুকুর চাচা ছিল, আমি নিজে ওখানে নিউ কামার হিসাবে 2009 আমাদের কমিটি হয়েছিল। আমরা অ্যাটলিস্ট 5 থেকে 7টা মিটিং করছি। এরপরে গত কমিটিতেও ভুঁইয়া ভাই এবং লদি ভাইয়ের কমিটিতে আমরা সেখানেও আমরা উদ্যোগ নিছি। নেওয়ার পরে আমাদের কি হয়, আমরা অনেক মিটিং করি, আলোচনা করি। কনস্টিটিউশন এমন একটা প্রসেস, এমন একটা জিনিস, এটার লাইন বাই লাইন ব্যাখ্যা করতে গিয়ে অনেক সময় লাগে, আমরা জানি এটা। আর আমরা সবাই যখন ইলেকশন আসে বা কোনো রকম এরকম ক্রাইসিস হয়, তখনই আমরা কনস্টিটিউশনে বেশি চিন্তা করি, চেষ্টা করি। আমরা করার পরে আমরা মনে করি যে আমরা কনস্টিটিউশনের বাইরে গিয়ে কাজ করি। অনেস্টলি যদি বলেন, আমাদের লাস্ট ইলেকশন প্রসেসটাও কনস্টিটিউশনের বাইরে হয়েছে টেকনিক্যালি, যদি ইফ ইউ পুঙ্খানুপুঙ্খানু লাইন ভাবে গণেন। সো আমাদের বাংলাদেশ সমিতির এই 35 বছর বা 32 বছর যত বছরই গেছে, আমরা সবসময় কনস্টিটিউশনের বাইরে ছিলাম। কিন্তু তারপরেও থাকার পরেও আমি ব্লেম করতেছি না, প্লিজ ডোন্ট টেক মি রং ওয়ে। আমার কথা হচ্ছে, আমরা বাংলাদেশিরা আমরা সবসময় প্রশ্ন করি, কিন্তু আমরা সবসময় আবার অ্যাডজাস্টও করি। সো আমরা চলেন একবারের জন্য অ্যাডজাস্ট করি, কনস্টিটিউশনের বাইরে গিয়ে কনস্টিটিউশন কীভাবে ঠিক করা যায়। কারণ আমরা যদি কনস্টিটিউশনের আওতায় থেকে কনস্টিটিউশন ঠিক করতে যাই, জীবনেও করা সম্ভব না। চলেন বাংলাদেশি হিসাবে সবাই মিলে একসাথে কিভাবে একবার শেষ করতে পারি, এবং একটা টাইম বাইতে দেন। আরেকজনকে যেন বলছেন যে আমরা এটা নিয়ে বারবার আলোচনা না করে, ও জাহাঙ্গীর ভাই ধন্যবাদ ওনাকে, আপনারা একটা খসড়া তৈরি করেন অথবা একটা কমিটি করেন, 5-7 জন 10 জন যাই লাগে, একটা কিছু রূপরেখা দাঁড় করান, কইরা তারপরে পাবলিককে দেন, আমরা এটা দেখি, আলোচনা করি, এই তারপরে আমরা আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নিই। আমাদের যদি আলোচনা করতে দেন, আমরা 3 বছর এটা শেষ করতে পারবো না, আপনাদের মেয়াদ 2 বছর মাত্র, উইচ ইজ 1.5 বছর আছে আর বাকি। সো আমরা চলেন সবাই মিলে এইটা কিভাবে শেষ করতে পারে, চলেন ওইটাতে ফোকাস করি। সেকেন্ড প্রশ্নটা আমি যে বিষয়টা নিয়ে আমি আলাপ করতে চাই, আর্লিয়ার আপনারা ওই লাইভ নাম্বার নিয়ে আপনাদের আগ্রহ দেখে আমি খুব আপ্লুত যে আপনারা লাইভ নাম্বার চিঠি পাইলে খুব মজা পাইবেন, আসবেন। বিনা চিঠিতেই তো চলে আসছেন রে ভাই, আইসা বলতেছেন যে আমি চিঠি পাই নাই, তাহলে চিঠি পাওয়া আর না পাওয়ার মধ্যে পার্থক্য কই? চলেন আমরা একটা কাজ করি, চিঠিটা পাঠানো একটা কষ্টের বিষয়, অনেক ফাইন্যান্সিয়াল বিষয়, এবং সবাই আজকাল অনেকে আবার কমেন্ট করছেন, আই থিঙ্ক দিলু ভাই বলছেন যে আমরা অনেক সময় ইউপিএস এর উপরে ভরসা করা যাচ্ছে না, আর ইউএসপিএস এর উপরে। চলেন এই যে নাজাব একটা করছে, লাইভ মেম্বারের একটা গ্রুপ করছে, আপনারা এটা ইনস্টিটিউটই করেন, এরকম একটা জেনারেল গ্রুপ করেন যেখানে লাইভ মেম্বারদের গ্রুপ থাকতে পারে, ইমেলের অ্যাড্রেসে একটা গ্রুপ করতে পারেন, তাহলে অটোমেটিক একটা ইমেল পাঠাইলে আমি লাইভ মেম্বার হিসাবে আমিও পেয়ে যাবো। অনেস্টলি বলি, আমিও লাইভ মেম্বার, আপনারা জানেন 2008 থেকে আমিও চিঠি পাই নাই, বাট আমার এটা প্রশ্নই না, কেন আমি তো কোনো না কোনোভাবে জানছি, আমি তো এখানে এসে উপস্থিত হয়েছি। চলেন সবাই মিলে একসাথে কিভাবে কাজ করা যায়, কাঁধে কাঁধ মিলে কিভাবে সমিতিটি আগায় নেওয়া যায়। আমরা আপনাদেরকে প্রশ্নই করব
বারবার আপনাদেরকে খালি মানে টাইনে ধরবো, তাহলে আপনারা ভালো কাজ করবেন কখন? আর বছর শেষ হইলে 2 বছর গেলে বলবো আপনারা কি করছেন 2 বছরে? আমি কাজ করতেই তো দেই নাই। চলেন আমরা আপনাদের সাথে মিলে কিভাবে আমরা আপনাদের হেল্প করতে পারি, আমরা সমিতিকে আগায় নিতে পারি, একসাথে কাজ করে। ধন্যবাদ সবাই। ধন্যবাদ ধন্যবাদ ভাই। ওই ওনার পরে আমি দিচ্ছি আপনাকে। ধন্যবাদ রতন ভাই। আমি একটু কনস্টিটিউশন ব্যাপারে একটু বলতে চাচ্ছি। একটু যদি বাম কোণা থেকে একটু আস্তে কথা বললে। আচ্ছা, আমাদের কনস্টিটিউশনে যে অবশ্যই আমাদের সংশোধন করা দরকার, কিন্তু আমাদের কি কি প্রবলেমগুলো যদি একটু আলাপ করে যে এইগুলো আমাদের সংশোধন করা উচিত। যেমন আমি আমার ব্যক্তিগতভাবে বলি যে এই যে আমাদের কোরাম হয় না, এটা একটা বিগ প্রবলেম, যার ফলে আমরা কোনো কিছু আগাতে পারি না। তারপরে আমাদের আরেকটা প্রবলেম যেমন হয় যে আমাদের ইলেকশন কমিশনার যেগুলো আমরা গঠন করি, লাস্ট ইলেকশন কমিশনার নিয়ে আমরা অনেক সমস্যায় পড়ছিলাম, ওইটাও একটা প্রবলেম। তারপরে আরেকটা প্রবলেম আপনার আছে, যেমন আমাদের মনে করেন মেম্বারশিপ, লাইফ মেম্বারশিপ নিয়ে একটা প্রবলেম। ওখানেও আমরা লাস্ট টাইমে মনে হয় $500 করে ফিক্স করছিলাম যে লাইফ মেম্বার যদি কেউ হতে চায় $500। আপনারা কত করবেন? 300 না, এর আগে ছিল 300, এখনো 300-ই প্রপোজাল ছিলাম আমাদের লাস্টে যে গত বছর যখন ইলেকশন কমিশনার করছে 300 অ্যামেন্ডমেন্ট করতে পারিনি আমরা, বিকজ আমাদের কোরাম হয়নি। কোরামের জন্য আমরা এটা করতে পারি নাই। তো আপনারা যদি এটা করতে পারেন। তারপরে যেমন ইলেকশনে আরেকটা সবচেয়ে বড় সমস্যা যেটা, যেমন আমরা 2 বছরের জন্য আমরা ইলেক্টেড হই, যারা আমরা হই, তো এটাকে যদি আপনারা 4 বছরের জন্য করতে পারেন, এটা একটা পয়েন্টে রাখেন আপনারা, যদি করা যায় অ্যামেন্ডমেন্ট করে, যদি এই 3টা পয়েন্ট আমি মনে করি আপনাদের জন্য বহুত হেল্পফুল হবে। থ্যাংক ইউ। রাসেল ভাই কিছু অ্যাড করতে চাইছিলেন অনেক। ধন্যবাদ। আমি রিভিউ কমিটির পক্ষে আমি খুব জোর দিতে চাই, কারণ অতীতে আমরা সবাই চেষ্টা করছি, চেষ্টায় আমরা কেউ সফল হইনি। তা আমরা হইনি বলে যে আপনারা হবেন না এমনটা তো নয়, ঠিক না? এবং জর্জিয়ায় আপনি দেখছেন গত নির্বাচন আমরা একটা ভিন্নধর্মী নির্বাচন উপহার দিয়েছি, হয়তো অতীতে এভাবে কিন্তু হয়নি। তো আমি আপনাদেরকে হাম্বল রিকোয়েস্ট করব যে আপনারা যদি অতি দ্রুত একটি রিভিউ কমিটি গঠন করেন এবং আগামী আপনাদের যে জেনারেল মিটিং হবে সেখানে যদি আপনারা একটা অনুমোদন করতে পারি আমরা বা করান, তাহলে আগামী নির্বাচনটা নতুন সংবিধানের মধ্য দিয়ে হতে পারে। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। অ্যাকচুয়ালি আমি সবারটা শোনার পরে যদি এই টপিকটা শেষ হতো আমি অ্যাড করতাম। এই প্রসেসটা যেতে হলে যেটা আমরা ফেস করি, যে এটা গভর্নমেন্ট কমপ্লায়েন্স না হয়, ফেডারেল গভর্নমেন্টের সাথে কমপ্লায়েন্ট না, অথবা স্টেট গভর্নমেন্টের সাথে কমপ্লায়েন্ট না, কনস্টিটিউশন যেভাবে আছে। তো এটার জন্য দরকার যে ওদেরকে দিয়ে করানো, দেন ব্রিং ইট টু আওয়ার কমিউনিটি, সেন্ড ইট টু দ্য রিভিউ বোর্ড, অ্যান্ড দে অলসো অ্যামেন্ড অর অ্যাড হোয়াটএভার নিড টু বি অ্যাডেড, তারপরে এটাকে জেনারেল মিটিংয়ে অ্যাপ্রুভ করানো। এইটা হইলেও চিন্তায় আছে, তো ওই অনুযায়ী যেতে চাচ্ছি। আপনি যেটা বললেন এটা আমরা অলরেডি ডিসকাস করে ফেলছিলাম আমাদের লাস্ট মান্থলি মিটিংয়ে। ধন্যবাদ। আচ্ছা, আসসালামু আলাইকুম সবাইকে। প্রথমে ধন্যবাদ জানাই বাংলাদেশ সমিতিকে আজকে জেনারেল মিটিং করার জন্য। আমি আসলে কিছু বলতে চাচ্ছি না কনস্টিটিউশন সম্বন্ধে। আমার সাথে আছে রফিক ভাই দাঁড়ান। রফিক ভাই আপনারা জানেন উনি আটলান্টায় থাকেন এবং উনি একটা কর্পোরেট জবের সাথে জড়িত আছেন, এবং ওনার সাথে আমরা গত কিছুদিন যাবৎ এই কনস্টিটিউশন নিয়ে একটা কাজ করতেছিলাম। সাহেল ভাই ছিল, আমি ছিলাম এবং আমরা ছিলাম। তো রফিক ভাই, আমি মনে করি আপনি একটা আমাদের প্রপোজাল আছে কনস্টিটিউশন সম্বন্ধে, যদি আমি চাই রফিক ভাইকে দিতে, এবং রফিক ভাই এই প্রপোজালটা বলতে পারবে। থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ ডিউ ভাই, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আপনারা যারা আমাকে চেনেন না, আমার নাম রফিক হক। যদি বাংলা বলতে একটু কষ্ট হয়, যদি ভুল বলে থাকি আগের থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি গত 1 সপ্তাহ ধরে এই ইস্যুটা নিয়ে নিজে অনেকটা রিসার্চ করলাম। ঘটনাটা কি, কেন জিনিসগুলো এক জায়গায় আটকে আছে। তো যে কথাগুলো আমি বলবো, এই কথাগুলো আমি ইন রাইটিং আমার এই প্রপোজালটা, থট প্রসেসটা প্রেসিডেন্ট এবং জেনারেল সেক্রেটারির কাছে দিচ্ছি। যদি আপনারা কেউ ইমেল চান তাহলে ওনাদের কাছে যাবেন,
কারণ ওনারা হলো অথরিটি, দে ক্যান ফরওয়ার্ড ইট টু ইউ। আচ্ছা, হ্যাঁ, এখানে বলবো। আচ্ছা, তো এখানে 3টা ইস্যু, কনস্টিটিউশনাল ইস্যু। আমি কিন্তু একটু টাইম নেব, যদি আপনাদেরকে বোরিং করি আগে থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। হ্যাঁ, এই কনস্টিটিউশনটা যা পড়লাম এটা মোটামুটি 1990-তে এটা ইনিশিয়েশন হয়েছে, ডিসকাশন হয়েছে, প্রপার রেজিস্ট্রেশন হয়েছে 1992-তে। আমি যখন এই কনস্টিটিউশনের একটা কপি ছিলাম, আমাকে একটা ফরওয়ার্ড করা হলো একটা ইমেল প্রিন্টেবল ভার্সন। এখানে কারো কোনো সিগনেচার কিছুই নাই। সো অ্যাট এনি টাইম কেউ যদি ইচ্ছা করে নিজের ইচ্ছা মতো এটাকে এডিট করতে পারে, বিকজ এখানে কোনো এন্ডোর্সমেন্ট, কোনো স্টেটের লোগো বা সিল কিছু নাই। তবে ধরে নিলাম এটাই কনস্টিটিউশন। এখানে 17টা অ্যামেন্ডমেন্ট হয়েছে। বোঝা যাচ্ছে 2002-তে 16টা অ্যামেন্ডমেন্টকে ওরা একসাথে এই কনস্টিটিউশনের মধ্যে অ্যাড করছে, অ্যামেন্ডমেন্টগুলোকে আলাদাভাবে রাখে নাই। এরপরে যেগুলো হয়েছে এগুলো 2000, ওগুলো জসিম ভাই এবং আরিফিন ভাইয়ের আমল থেকে হয়েছে, কিন্তু ওগুলোতে কোনো সিগনেচার নাই, অল প্রিন্টেড ভার্সন। হয়তো আমার কাছে নাই, থাকতে পারে, আমি যা আছে আমি সেটাই রেফারেন্স দিচ্ছি। এখন প্রশ্ন হলো, কনস্টিটিউশনটা ওল্ড, ইট ইজ নট ওয়ার্কেবল। 1990-তে যখন ওনারা এটা করছিল তখন বাংলাদেশি পপুলেশন ছিল খুবই স্মল। মেজরিটি লোকজন এখানে তখন স্টুডেন্ট ভিসা থাকতো, পড়ালেখা করতো, নিজেদের কমিউনিটিকে বিল করার জন্য করছে। সিন্স এখন মাইগ্রেশন হয়ে পপুলেশন অনেক বেড়ে গেছে, ওই কনস্টিটিউশন এখন আর কাজ করবে না। কিন্তু কনস্টিটিউশন চেঞ্জ করা তো আপনি পারবো না। এটা একটা জেনারেল মিটিং মেম্বার্সদের প্রাইমারি রেসপন্সিবিলিটি টু চেঞ্জ দ্য কনস্টিটিউশন। এখন কিভাবে করবেন? লাস্ট ইলেকশনে ইলেকশন কমিটি বলছে ভোটারের সংখ্যা 5000+, রাইট? দ্যাট মিনস এই অ্যাসোসিয়েশনের বর্তমান মেম্বার হলো 5000। একটা কোরাম করতে হলে অ্যাকর্ডিং টু কনস্টিটিউশন 1/3কে প্রেজেন্ট করতে হবে। 5000-এর 1/3 কত? ক্লোজ টু 1400। 100 লোকও কখনো হয় না। কিন্তু কোরামের বাইরেও একটা পথ আছে, প্রত্যেকটা জিনিসের একটা পথ আছে। আমি স্টেট অফ জর্জিয়ার কোড অফ কন্ডাক্ট ফর নন প্রফিট ওদের সঙ্গে যোগাযোগ করছি। ওটা হলো এই প্রসেসটা ফলো করতে হবে। আজকের যে জেনারেল মিটিং এটা কাউন্ট হবে না, কারণ এই জেনারেল মিটিংয়ের উদ্দেশ্য কি এটা অ্যানাউন্স করা হয়নি। কাজে ওই অবজেক্টিভে এটাকে কাউন্ট করে বলতে পারবেন না ওই দিন তো জেনারেল মিটিং করছি। দিস জেনারেল মিটিং অনলি ফর জেনারেল পারপাস, নট ফর কনস্টিটিউশনাল চেঞ্জ ডিসকাশন। ওটাকে উদ্দেশ্য করে জেনারেল মিটিং ডাকতে হবে, 100 লোক হবে, কোনো অসুবিধা নাই। কিন্তু ওই জেনারেল মিটিং ডাকার আগে আপনাদেরকে 1 মাস আগে প্রপারলি অ্যানাউন্স করতে হবে, ডকুমেন্ট করতে হবে, ইদার সোশ্যাল মিডিয়া, ফেসবুক, হোয়াট এভার, যেন সেক্রেটারির কাছে নোট থাকে। ও যদি চ্যালেঞ্জ করে এই প্রসেসে আমরা জেনারেল মিটিংটা অ্যানাউন্স করছি, 100 লোক হলো, অবশ্যই কোরাম হয়নি, দেন মুভ ফরওয়ার্ড, কল ফর দ্য সেকেন্ড জেনারেল মিটিং 1 মাস পরে, একই প্রসেস, একই কিছু করলেন, হয়নি, সব কিছু ডকুমেন্টেড, দেন গো টু দ্য থার্ড ওয়ান, ইউ নো লঙ্গার নিড দ্য কোরাম। এটাকে যদি কেউ লিটিগেশনে দেয়, যাদের কাছে যদি এক্সিকিউটিভ প্রমাণ করতে পারে দে ডিড এভরিথিং ABCDEFG to protect the vested interests of the community, judge will accept ওই মিটিংয়ে কনস্টিটিউশন হয়েছে, it is valid. So that is the only way আপনারা, কারণ আপনারা 1400 লোক কখনোই আনতে পারবেন না। So do properly 1, 2, 3. আর যে নতুন কনস্টিটিউশন অনলি জেনারেল বডি, মিনিং জেনারেল মেম্বাররা কনস্টিটিউশন চেঞ্জ করতে পারে। এক্সিকিউটিভ কমিটি ডাজ নট হ্যাভ দি অথরিটি। Executive committee can call the meeting but cannot change the constitution. So think about this. এটা করা সম্ভব, এটার জন্য এফোর্ট দিতে পারলে। আবার আরেকটা রিকমেন্ড করি, এখানে অনেক কে অ্যাডভাইজার হবে, অনেক কথা উঠে, এই সে উঠে, এরপরও ইট ইজ আপ টু দি এক্সিকিউটিভ কমিটি একটা অ্যাডভাইজারি কমিটি ফর্ম করেন, যারা সব কিছু
দেখে অ্যানালাইজ করে রিকমেন্ড করবে নতুন কনস্টিটিউশনটা কি হওয়া যায়, কি কি ইনক্লুড থাকবে। প্রত্যেককে একটা অপরচুনিটি দিতে হবে কথা বলার জন্য। কথা বলার অর্থ এই নয় এটাকে অ্যাকসেপ্ট করতে হবে, কথা বলার অর্থ হলো যে আমার ভয়েসটাও কমিটি হার্ট করছে, এতে রেসপেক্ট শো করা হবে। এভাবে করে যখন কনস্টিটিউশনটাকে অ্যামেন্ড করার জন্য প্রপোজাল দিতে হবে, ওটা ড্রাফট ভার্সন করে আবার জেনারেল মিটিংয়ে প্রেজেন্ট করতে হবে। এই জেনারেল মিটিংয়ে তখন 2/3 মেজরিটি লাগবে। যদি 100 জন হয়, 100 জনের মধ্যে 66 জনকে ভোট দিতে হবে। এই যে নতুন যে অ্যামেন্ডেড কনস্টিটিউশন দুটো হতে পারে, অ্যামেন্ডেড হতে পারে অথবা এক্সিস্টেডকে নাল অ্যাভয়েড করে নতুন রিভাইজ কনস্টিটিউশন দিতে পারে। হাউএভার এগুলোর মধ্যে অনেক লিগাল ইস্যু ইনভলভ। আমি লয়ার না, আমি জাস্ট আপনাদেরকে আমার ওপিনিয়নটা বলতেছি। আরেকটা অ্যাডভাইস হলো সিম্পল, এই সব ইনফরমেশন নিয়ে একজন লয়ারের কাছে সাবমিট করেন। লেট দ্য লয়ার গিভ দ্য লিগাল অ্যাডভাইস অ্যাকর্ডিং টু দ্য জর্জিয়া স্টেট। এই অ্যাডভাইসের উপরে ডিপেন্ড আপনারা ডিসিশন। বাট টাইম আসছে কনস্টিটিউশন চেঞ্জ করার জন্য, তা না হলে যত ইনিশিয়েটিভ বলো, যেমন নাদিরা আপা 2006 হয়, উনি যে বাড়িটা করলো ওনার, বাই দ্য ওয়ে আমরা কিন্তু এটা অনেক সময় রেকগনাইজ করি না, উনি অনেক কষ্ট করছে, এফোর্ট দিছে, হোয়াট এভার ইট ইজ, উনি তো একটা বাড়ি করছে, হয়তো ওনার ডিজায়ারটা ফুলফিল হয় নাই, বাট অ্যাটলিস্ট শি ডিড ইট। সো লেটস গিভ হার এ বিগ রেকগনিশন। তো এই বাড়িটা নিয়ে এখন যেহেতু হ্যাঁ 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 ওকে, তাহলে আমি এই সাবজেক্টটা আর কোনো কথা আছে না, কনস্টিটিউশন থাকেন। হ্যাঁ, আমি আমার যে এগুলো বললাম ইন রাইটিং আমি দুইজনকে দিয়ে দিছি, আপনারা ওনাদের কাছ থেকে পেয়ে জানতে পারেন। থ্যাংক ইউ, ধন্যবাদ। রাজা ভাই, সালমে বলেন। না না, রবি আপনি যেটা বলছেন যে 5000 মেম্বার, রাইট? ওইটা শুধু ইলেকশনের সময় হয়, তার পরবর্তীতে যখন ডিসেম্বরে এগুলো তো কথা ওকে, আমি একটু ক্লারিফাই করি। ওকে, থ্যাংক ইউ ফর গিভ মি দ্য অপরচুনিটি টু স্পিক। আমি জাস্ট দুটো কমেন্ট করব। একটা জাহাঙ্গীর ভাইয়ের বিষয়টা আমি কমেন্ট করব, আর আমি মূলত যে জন্য মাইক্রোফোন নিয়েছি সেটা, আমরা এখানে যারা আছি সবাই কমিউনিটিতে অ্যাক্টিভিস্ট এবং আমরা কমিউনিটির সাথে জড়িত। এই জন্যই আমাদের এই 60-65 জনের বেশি লোক হয় না, কারণ এই 60-65 জনই আমরা এই বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ জর্জিয়া বা আমাদের বাংলাদেশ কমিউনিটির সাথে সক্রিয়ভাবে আমরা কাজ করি। তা আমরা সবাই অ্যাক্টিভিস্ট এবং আমাদের সবারই দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে এই কমিউনিটিতে কাজ করার বিষয় এবং সংগঠন চালানোর বিষয়, কিন্তু তারপরও আমরা কেউ এই ব্যাপারে এক্সপার্ট না। All of us, we have our own opinion and own ideas. But আমি মনে করি কনস্টিটিউশনের ব্যাপারে ফার্স্ট অফ অল আপনাদের একজন কনস্টিটিউশনাল অ্যাটর্নির কাছে যাওয়া উচিত এবং তার কাছে জিনিসটা দেওয়া উচিত, এবং সে একটা যেটা নাকি আমাদের আছে বর্তমানে, বা যদি কোনো প্রপোজ থেকে থাকে, একটা প্রপোজও আমি একটা পেয়েছি, এগুলা ওনাদেরকে দেওয়া, অ্যাটর্নির কাছে দেওয়া, অ্যাটর্নিগুলো রিভিউ করে অ্যাটর্নি একটা ড্রাফট করবে কনস্টিটিউশন একটা 501(c)(3) অর্গানাইজেশনের জন্য, এবং সেইটা এনে তারপরে আপনারা অ্যাডভাইজারি বোর্ড করেন বা কনস্টিটিউশনাল রিভিউ কমিটি করেন। সেই কমিটিতে রিভিউ করা আমাদের বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ জর্জিয়ার উপযোগী করে ওটা অ্যাডাপ্ট করার জন্য যদি কোনো অ্যাড কাট বা রিভিউ ফার্দার করতে হয় করে সেটা কমপ্লিট করে তারপর এটা জেনারেল মিটিংয়ে পাস করানো উচিত। এখানে আমরা যদি আগে একটা কনস্টিটিউশনাল রিভিউ কমিটি করি, অ্যাগেইন ইটস অল গোয়িং টু বি আওয়ার ওন অপিনিয়ন অ্যান্ড ওন এক্সপিরিয়েন্স, নট দ্য প্রফেশনাল আইডিয়াস। সো আমাদের প্রফেশনালদের কাছে যাওয়া উচিত,
কারণ যখন নাকি এই কনস্টিটিউশন হয়েছে 1990 এবং 1992-তে, তখন আমাদের এই কমিউনিটি ছিল অনলি ফিউ হান্ড্রেড পিপল। এখন অলমোস্ট 45-50,000 পিপল অর মোর। সুতরাং ইটস টাইম টু গো টু এ প্রফেশনাল টু গেট এ প্রফেশনাল থিং ডান। দিস ইজ পয়েন্ট নাম্বার 1. সেকেন্ড পয়েন্ট, জাহাঙ্গীর ভাই যেটা এনেছেন, যেটা আমাদের বর্তমান কনস্টিটিউশনে আছে, যতটুকুই আছে আমরা যেটা ফলো করি সেটা হলো আমরা মেম্বারশিপটা শুধু ইলেকশনের জন্য করি না, করি 2 বছরের জন্য। সো যেটা নাকি ফুল টেনিওর যেই আমাদের কমিটিটা থাকে, যেমন এই কমিটিটা আপনার 26 বা 27 বা 25 বা 26 যে 2 বছর আছে, ওই 5100 সদস্য তারা ভ্যালিড ফর নেক্সট 2 years. সো বাই ডিফল্ট if we maintain the constitution and the quorum, we need 1700 people, which is impossible. Thank you. সাহেল ভাই, আমি একটু আপনার ব্যাপারে একটু উত্তর দিয়ে নেই। এই মেম্বারগুলি 2 বছরের জন্য হয় না, রাজা বলেন 1 year জন্য। 20 টাকা 1 বছর, এখন কনস্টিটিউশন 20 টাকা 1 বছর। 25-26 ওটাই তো বলছি না, 25-26 মানে আমাদের আরেক বছর করতে হবে, ওইটাই বলছি। 25-26। ওকে, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। একটু আমাদের ইয়ারলি $10, ওকে? আমরা এটাকে $20 করছি 2 বছরের জন্য। সো লাস্ট টাইমে যেটা আমরা কমিশনার ছিলাম, আমরা 25 and 26. End of the 31st of December next year, only the life member is going to be the member, unless there is no general meeting. There is no general meeting. Constitution of the meeting. But anyway, আমি ওই জন্য কথা বলতেছি না। হ্যাঁ, রাইট। আপনি শেষ করেন। ওকে, আমি কিন্তু ওই জন্য কথা বলবো, আমি বলছি রফিক ভাইয়ের কথার ওখানে। রফিক ভাই একটা কথা বলছে যে 1990-তে আমরা স্টুডেন্ট ছিলাম মাত্র 3-4 জন 5 জন, আর আমরা এই পুরা কনস্টিটিউশন বানাইছি। আমরা স্টুডেন্টও ছিলাম, আমরা বিজনেসম্যানও ছিলাম, আমরা সব কিছুই ছিলাম। আমরা যে 3 জনই ছিলাম আর 5 জন ছিলাম, আমরা কনস্টিটিউশন করছি 2 বছর লাগছে আমাদেরকে। এখানে মাহবুব আছে, আমরা মন্টুর বাসায় প্রতি রোববার দিন 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা বৈশা মারামারি কইরা তারপর কনস্টিটিউশনটা বানাইছি। তো অতএব এই কনস্টিটিউশনকে আপনারা হেয়ার করেন না, বুঝছেন? এই কনস্টিটিউশনটাকেই আপনারা অ্যামেন্ড করেন, কারণ আজকে হয়তো 40 বছর পরে বলতেছেন যে এটা এই দরকার, 40 বছর পরে আরেকজন যখন আসবে তারা বলবে যে ওই সময় কয়জন লোক ছিল কইরা করছে। তো এই জন্য যদি ইউএস কনস্টিটিউশন 200 বছর আর 250 বছর থাকতে পারে, কেন আমার কনস্টিটিউশন আমি 90-তে করছি? আমরা হয়তো ছোট ছিলাম, আরো স্টুডেন্ট ছিলাম, বা আমরা ডিশওয়ার্স ছিলাম বা যাই ছিলাম। এখন আপনারা অনেক বড় হয়েছেন, হয়তো বা ইটস ডিফারেন্ট, বাট প্লিজ রেসপেক্ট দ্যাট কনস্টিটিউশন, ওকে? ইট টুক আস 2 years to do that constitution. Thank you. আমাদের সময় খুব সংক্ষিপ্ত, 9:45 বেজে গেছে, আমাদের আমি একটা জিনিস একটু পয়েন্ট আউট করতে চাই, সেটা হচ্ছে সংবিধানের আলোচনাটা অত্যন্ত ইম্পর্টেন্ট আমরা করতেছি, কিন্তু এইটাও ইম্পর্টেন্ট সংবিধান চেঞ্জের যে পলিসি দেওয়া আছে সেই পলিসি অনুযায়ী এটা করা যাবে না, এটা ক্লিয়ার হয়ে গেছে ইতিমধ্যে। তা আমি শুধু শান্তুর সাথে এবং সাহেল ভাইয়ের সাথে বিনয়ের সাথে একটা ব্যাপার একটু দ্বিমত করতেছি, সেটা হচ্ছে যে যারা নাকি এক্সপার্ট, যারা নাকি কমপ্লায়েন্স দেখে, যারা নাকি অ্যাটর্নিস, যারা নাকি কনস্টিটিউশন এক্সপার্ট, they not going to know the Bangladesh issues. We have to know the Bangladesh issues. They are a technical writer. They're a compliance auditor. They can do their compliance. It's like you pay $500, you can hire all the attorneys. So I'm not going to say I don't care them. I care them. I respect them. But it has to be done by us, the people who are with the Bangladesh Association, you and us. Not that some attorneys or some compliance officer. Anybody can write something. A creative writer can do something. That's all. Thank you. আমি আর একটু কথা বলবো। একটা জিনিস আপনাকে একটু জানাতে যাচ্ছি যে
আচ্ছা আচ্ছা এটাই শেষ, কারণ আমাদের সময় সংক্ষিপ্ত, আমাদের নেক্সট এজেন্ডায় যেতে হবে, প্লিজ। আমরা এই 2 বছর কিন্তু স্টার্ট হয়েছে যখন ফার্স্ট আমাদের ইলেক্টেড প্রেসিডেন্ট মিন্টু ভাই আসছে তখন থেকে। তার আগে কিন্তু 1 বছর করে ছিল। আমাদের কনস্টিটিউশনে ছিল কি জানি না, কিন্তু আমি তখন 1993-তে যখন প্রতি বছরই কিন্তু আমাদের সমিতির মানুষ চেঞ্জ হতো, তো তখন ওকে, আমরা মনে হয় এই টপিকটা এখন ব্রেক নেওয়া উচিত। ধন্যবাদ। এই টপিকটা শেষ করতে হবে, আমাদের নেক্সট টপিকে যেতে হবে। আসসালামু আলাইকুম। উনি লাস্ট। আমি আমার প্রথম বর্তমান কমিটির কাছে আমি যেটা গত 1 মাস থেকে শুনে আসছি যে এখানে এজেন্ডা অ্যাকচুয়ালি যে এখন যে আমাদের সংবিধানের সম্বন্ধে যে কথাটা আসছে, এটা কিন্তু আমি যেটা জানি, হয়তো আমারটা ভুল হইতে পারে, আমার মনে হয় এটা মেইন এজেন্ডা ছিল না। এজেন্ডাটা ছিল আমাদের সমিতির বাড়িকে কেন্দ্র করিয়া, সেটা এখন উঠে কি আজকে কি এখনো আসেনি এক্সাম্পল না, ঠিক আছে। তো যাই হোক, এখন সংবিধানের যে কথাটা আসছে, সংবিধান সাহিল ভাই যে কথাটা বলছে, এটা আমার মনে হয় যুক্তিসঙ্গত কথা। কারণ আমাদের কমিউনিটির মধ্যে যদিও আমরা নির্বাচন করতেছি, আমাদের মধ্যে পলিটিক্যাল বা সামাজিকভাবে আমাদের মধ্যে অনেক বিভাজন আছে, এটা অস্বীকার করার কোনো জো নাই। তো সেই হিসেবে আপনি যদি একটা অ্যাটর্নিকে যারা সংবিধান বিশেষজ্ঞ, তার মধ্যে আমাদের সমিতি মাহবুবে যে কথা বলছে, 2-1 জনকে অ্যাড করিয়া সেইভাবে ওইটাকে যদি নতুনভাবে করা যায়, এইটাই ভালো হবে। আর বিশেষ করে যে আপনাদের কোরামের কথা আসছে, কোরামের কথা হলে এই দেশের মধ্যে যখন ইলেকশন হয়, ইলেকশনের মধ্যে তখন আমাদের ব্যালটের মধ্যে আমেরিকার মধ্যে যে বিভিন্ন ধরনের চেঞ্জ আসে, ওটা তারা ওখানে উল্লেখ করে যে আপনি কি এটা মানেন কি মানে না, ইয়েস অথবা নো। নাদিরাভাবে যে প্রস্তাবটা করছে, অ্যাকচুয়ালি ওইটা হলে সবচেয়ে প্রপার হয়। আপনি কখনো এই আমাদের 6,000-5,000 যে সদস্য কতবার আপনারা নির্বাচিত হয়েছে, এটা কখনো করা যাবে না। তো না করলে আমার মনে হয় এইটা নিয়ে তো ল্যাংদি টাইমে। আর বিশেষ করে আমি আরেকটা কথা বলি যে মিটিং এর মধ্যে এখানে যারা আসছে অনেকে কথা বলতে চায়, কিন্তু একজন যখন 3-4 করে কথা বলে, এটা বলা উচিত না এবং কমিটি থেকে দেওয়াও ঠিক না। কি জন্য বারবার আমি কেন 3 বার আমি উঠতে যাব? সবার বক্তব্য রাখার রাইট আছে এখানে, তাহলে সময় কিল হচ্ছে। এখানে একটা নির্দিষ্ট সময়ের ভিতরে সবার ব্যবসা আছে, কাজ আছে, কর্ম আছে। সুতরাং আমি অনুরোধ করব যারা বক্তব্য রাখে সংক্ষিপ্ত এবং এক টাইমের বেশি 2 বার নিজের মানে জাহির করার নাই বলে আমি মনে করি। সুতরাং এটাই আমার বক্তব্য। ধন্যবাদ। আমি মনে এখন নেক্সট টপিকে চলে যাব, যেটা আমাদের রেন্টাল প্রপার্টি নিয়ে। এটাও একটা এজেন্ডা আইটেম ছিল, শুরুতেই বলে দিছি। ওকে, বাড়ির ব্যাপার এই মাত্র শুরু হচ্ছে, ঠিক আছে। হ্যাঁ, না কনস্টিটিউশন টপিকসের সব রেকমেন্ডেশন গুলো নোট করা হয়েছে, আমরা নিয়ে নিছি, শুনছি আপনাদের কথা। এই টপিকসটা এখন শেষ, আমরা নেক্সট এজেন্ডা আইটেমে যাচ্ছি, ঠিক আছে? রাইট, অ্যাবসলিউটলি। হ্যাঁ, যেই জিনিসটা আমাদের থার্ড আইটেম ছিল যে রেন্টাল প্রপার্টি, আমাদের আপনারা জানেন যেটা একটু আগে বলে গেছেন যে নাদিরা আন্টির উদ্যোগে ওই অ্যাডমিনিস্ট্রেশন একটা প্রপার্টি, এবং জাহাঙ্গীর ভাই ছিল সেক্রেটারি, তো ওনারা একটা প্রপার্টি কিনছিলেন। ওই প্রপার্টিটা এখনো আছে, কিন্তু এটার কারেন্ট কন্ডিশন খুবই পুয়ার, এটা লিভেবল কন্ডিশনে নাই। ইনফ্যাক্ট এটার এখন কোনো ইন্স্যুরেন্সও নাই। এটা এত পুয়ার কন্ডিশনে গেছে যে ইন্স্যুরেন্স আমরা করছিলাম, কিন্তু ইন্স্যুরেন্স কোম্পানি যখন এসে রিভিউ করছে, বাসা প্রপার্টি রিভিউ করার পর বলছে তোমাদের এই একটা বড় লিস্ট ধরে দিছে আমাদেরকে যে এগুলা ঠিক করতে হবে, এবং এগুলা ঠিক করতে হলে অনেক টাকার ব্যাপার। তো যখন আমরা এগুলা দেখতেছি, তো এখন যেই পজিশনে আছে বাসাটা, এটা ভেরি রিস্কি পজিশনে আছে। এখন যদি এটা সামহাও ড্যামেজ হয়ে যায় বা হয়ে যায়, হ্যাঁ, ও আচ্ছা, হ্যাঁ, না সমস্যা তো অনেক। ধরেন আপনার অ্যাকচুয়ালি বাউল মামা বললে ভালো হয়, কারণ উনি আপনার কাছে রিপোর্টটাও ছিল। আমি আসলে আমাদের বিক্রি কথাটা পরে আসতেছে, আমরা আসলে বিক্রি কথা চিন্তা করি না। আমরা চিন্তা করেছিলাম একটা কমিউনিটি সেন্টার করার জন্য। ইনফ্যাক্ট এখানে লোকের নাম আমাকে উল্লেখ করতে হবে, যেমন ইলেকশনের আগেও নাদিরা পাকে নিয়ে আমি জামিল ভাইয়ের কাছে আবদার করছিলাম যে যারা একটু ফাইন্যান্স করতে পারেন অনেকের কাছে। ইলেকশনের পর নাদিরা পাকে নিয়ে আমি জামিলের বাসায় গিয়েছিলাম, যে যাতে ফাইন্যান্স ওনারা একটা পয়সা আছে বা ওনারা হেল্প করবে। ইনফ্যাক্ট নাদিরা পা একটা বাড়িও দেখছে, আমরাও দেখছি, কিন্তু আমাদের মূল সমস্যা ছিল বাড়ি বিক্রি মাথা ছিল না আমাদের।
আমরা বাড়ি কিনতে চাইছিলাম, তখন ফাইন্যান্স আসলে উঠে দেখা দিত, কিন্তু অল অফ এ সাডেন কী হয়েছে, বাড়ি হঠাৎ করে এই সুয়েজ লাইন ছিল ওটা সেফটি ট্যাঙ্ক কি নষ্ট হয়ে ভেঙে পড়লো। তো আমরা গেলাম, গিয়ে দেখলাম যে ওখানে রিপেয়ার করতে হবে। তো যাক একটা রিপেয়ার করলাম, রিপেয়ার করার পরই আবার ভেঙে পড়ছে বাথরুম সহ। যখন ওটা দেখলাম তখন ওটা রিপেয়ার করতে গেলাম, মোটমাট রিপেয়ার করেছি 4,900 টাকা। করার পরে ওরা বললো যারা টেনেন্ট যে এই বাড়ি থাকা যাবে না, এই বাড়িতে ইঁদুরে বাসা হয়ে গেছে আর নড়বড় করে। তখন আমি একটা পেস্ট কন্ট্রোল আমরা হায়ার করলাম, একটা পেস্ট কন্ট্রোল। আমাদের কাছে ছবিটি পেয়েছে, আমার রিপোর্ট আছে, আপনারা জানতে পারেন, যেরকম সংক্ষিপ্ত বলতেছি। সেই রিপোর্ট অনুযায়ী তারা বললো যে এই বাড়ির পেস্ট কন্ট্রোল করতে পারবে না, কারণ এই বাড়ি তো পুরো ঠিক করে দিতে হবে, কারণ 1 কোটি ছিদ্র ইন্দুর বাইরের থেকে আসে যায়। সো আমাদেরকে এটা ঠিক করতে হবে। তখন আমরা চিন্তা করলাম যে এটা তাহলে আমাদের লাইব্রেরি হয়ে গেছে। আমি এইটার জন্য আরেকটু উল্লেখ করতে চাই যে নাদিরা আপা এবং জাহাঙ্গীর যখন ছিল, জাহাঙ্গীর ক্যাম্প ছোটো ভাই হিসাবে বলি বা সেক্রেটারি প্রেসিডেন্ট, ওনারা যখন কিনছিলেন তারপরে এটার মধ্যে রিপেয়ারিং কস্ট আমার মনে হয় যে আমরা কিনেছিলাম নাদিরা 68,000 বোধ হয়, এরপরে কত 68 গেছে। লাস্ট কমিটিও আমি কালকে মাহবুবে বললো 23,000 টাকা রিপেয়ার কর। জাহাঙ্গীর বলতে হবে ওদের 40,000 টাকা কত টাকা রিপেয়ার কর। না কি ছিল, কুয়া ছিল। তো তখন আমি ওয়েল ইটস কল প্রাইভেট ওয়াটার, নট কাউন্টি ওয়াটার। আমি ওখানে ফার্স্ট কাউন্টি ওয়াটার আনছি। দেন নাদিরা ভাবি এবং দিল্লু ভাই আমার ফোন দিচ্ছেন হঠাৎ করে যে বাসা লিস্টিংয়ে দিতেছে ফর সেল। ভাবি দিল্লু ভাই আমার যখন আমি কি শেয়ার করতে পারি একটা সেকেন্ড আমি বলতে, আমি তখন আমি এয়ার কন্ডিশন এন্ড হিটিংটাও আমি ওইখানে নিচ্ছি। আমি বলি ওই জায়গার খরচ ছিল মাত্র 13,000 টাকা। আর আপনার কাছে যদি কোনো লিস্ট আসে আপনি আমার দেন, আমি দেখবো কত টাকা খরচ হয়। তবে আমার একটা কথা আছে, এই আমি শেষ করে আপনার কথা বলবো, তো আপনার তো 1 by 1 কথা শুনবেই, আর শুনো কথা বলার জন্য আমরা বসছি এখানে। যাই হোক, আমরা যখন দেখলাম এই কন্ডিশন, তো এই কন্ডিশন দেখার পরে আমরা তৈরি করতে সিদ্ধান্ত নিলাম যেটা কী করা যায়, এটা একটা লাইব্রেরি এসে গেছে। তখন আমরা সিদ্ধান্ত নিলাম যে বাড়িটাকে তাইলে আমরা কিনতে গেলে, আরেকটা জিনিস, বাড়ি যখন কিনতে গেছি কমিউনিটি সেন্টার, তখন ওরা ফাইন্যান্স আসবে করতে গেছে, সেটা বাড়ি দেখতেও দেয় না। তখন আমরা চিন্তা করলাম তাহলে তো আমাদের গোল হচ্ছে, আমরা কমিটমেন্ট নিয়ে আসছি, আমাদের এজেন্ডা ছিল দুটো পক্ষেরই যে আমরা একটা কমিউনিটি সেন্টার করবো। তাহলে তো আমরা আগাইতে গেলে, কমিউনিটি সেন্টার করতে গেলে আমাদের একটা কিছু ব্যবস্থা নিতে হবে, এবং তারপর আমরা সেটা ফাইন্যান্স আমরা জোগাড় করতে হবে। এটা অনেক মানে আরও রেস করতে হবে, শুধু এই টাকা দিয়ে হবে না। বাট আমরা একটা পর্যায়ে এই যে টাকাটা হয়তো সব মিলে হয়, তাতে আমরা একটা কমিউনিটি সেন্টার আগাইতে পারতাম। সেই পরিপ্রেক্ষিতে আমরা একটা এক্সিকিউটিভ মিটিংয়ে আমরা সিদ্ধান্ত নিচ্ছি যে বাড়িটা পিকনিকে করা ছাড়া বাড়িটা ভেঙে পড়লে লাইব্রেরি আছে ইন্স্যুরেন্স ক্যান্সেল করে দিচ্ছে। যে রাসেল সাহেব জানেন, আপনি ইন্স্যুরেন্স করতে দিয়েছিলাম, সেটা ক্যান্সেল করেছে। ইন্স্যুরেন্স নাই, বাড়ির টেনেন্ট নাই, এখন কোনো ইনকাম নাই, এখন কিচ্ছু নেই, বাড়ি নড়বড়া। এখন ওই পরিপ্রেক্ষিতে আমার সিদ্ধান্ত ছিলাম। এর মধ্যে আমি জানি না এটা নিয়ে যখন কথাবার্তা বলছি, অনেকের সাথে বলছি, অনেকের সাথে বলা হয় নাই। এর মধ্যে আমি একটা ব্যাপারে বলবো যে দেখুন, আমি অসুস্থ হয়ে গেছি অল অফ সাডেন। আমার পারিবারিক ছেলে আমার অসুস্থ হয়ে গেছে। আমি প্রেসিডেন্ট হিসাবে যতটুকু দায়িত্ব নিয়ে করার কথা ছিল বা করার ইচ্ছা ছিল, আমি অল অফ সাডেন সেটা হয়তো পারি নাই। যে অপারগতার জন্য, আমার পারিবারিক সমস্যা, আমার নিজের সমস্যার জন্য যদি আমার অপারগতার জন্য অনেকের সাথে কমিউনিকেশন করতে ব্যর্থ হয়ে থাকি, সেটার জন্য আমি চাচ্ছি। তবে এটার জন্য আমি একাই দেয়, কারণ আমার শারীরিক অবস্থা এখনও ভালো না, আমি একটা দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত। তো ওই জন্য বলছে ওনাদের, আমার সাথে যারা আছে এরা সবাই আসলে একেবারে নতুন বলতে পারেন, আর পুরানোর মধ্যে আমি, ওনারা এতটা অভিজ্ঞ না। আর আমি যে কাজ করতে পারতাম বা চেষ্টা করতাম, সেটা আমার শারীরিক অবস্থার জন্য পারি নাই, হয়তো বা পারি নাই, বাট আমরা চেষ্টা করতেছি। আমাদের উদ্দেশ্য সৎ, আমাদের সৎ উদ্দেশ্যে আগাই যাচ্ছি আমরা। আমাদের এজেন্ডাতে আমাদের কমিটমেন্ট ছিল সবার পক্ষে আমরা একটা এই কমিশনটা করবো। এবং যে কারণে আপনারা দেখেন প্রত্যেকটা কমিটি আসার পরে তাদের একটা অভিষেক অনুষ্ঠান হয়, একটা সাহিত্য অনুষ্ঠান হয়, একটা পয়সা খরচ হয়। আমরা
একটা পেনিও চাই নাই যাতে অযথা খরচ করতে, যাতে একটা পেনি সেভ করতে পারি শুধুমাত্র কমিশনটা করার জন্য। আমাদের নতুন নতুন ছেলে পেলেগুলো আমার সাথে আবদার করছে, বাবুল ভাই বলে আঙ্কেল আপনি এত বছর ছিলেন দেখে আপনার শখ করে না, আমাদের তো শখ আছে, আমরা এসে একটু পরিচিত হবো, একটা অনুষ্ঠান করবো। আমি বলছি দেখো এগুলি কইরা অনেক গালিগুলো খেয়েছি, ওই 2 বছর পরে কী করে গেছে, ওই কটা গান বাজনা করে গেছে। তোমাদের নিয়ে যদি আমরা সবাই মিলে একটা কমিশনটা করতে পারি, এটা থাকবে চিরদিন এবং তোমরাই হবে এটার অংশে, তোমরাই হবে খেতে। সেই জন্যে আমরা কিছু করি নাই, আমরা চেষ্টা করতেছি। আপনাদের সহযোগিতা দরকার, আপনাদের সহযোগিতা পাই আমরা, আমাদের উদ্দেশ্য সৎ, যদি করেন তাই সম্ভব, আদৌ সম্ভব না। থ্যাংক ইউ। এই টপিকসে পিন্টু ভাইয়ের ইয়ে ছিল মাইক। ভাই সালাম আলাইকুম, আদাব। আমার 2টা প্রশ্ন আছে। আপনারা নতুন 6 মাস আসছেন, তারপর আপনারা যে সাধারণ সভা দিয়েছেন 6 মাস পরে, খুবই ভালো লাগলো আজকে সবাইকে দেখে এখানে। ফার্স্ট কোশ্চেন, বাংলাদেশ সমিতি যতটুক আমি শুনলাম আপনারা এখন আর 501(c)তে নাই, এটা হলো আমার কোশ্চেন। ফার্স্ট কোশ্চেন, এটা লস অ্যান্ড প্রফিট অর্গানাইজেশনে চলে গেছে। সেকেন্ড কোশ্চেন, এই বাংলাদেশের যে বাড়িটা অ্যাসোসিয়েশনের জাহাঙ্গীর ভাইয়ের কাছ থেকে নেওয়ার পরে আমাদের মোস্তফা মাহমুদ কামাল ভাই, রাসেল ভাই রিপেয়ার করে ওইটাকে 1400 টাকা ভাড়া করেছিল। ওনারা যাওয়ার পরে আমি বলতেছি আপনাকে, তারপরে আমি শুনলাম লাস্ট ইয়ার জেনারেল মিটিংয়ে রাসেল ভুইয়া ভাই, আমি নিরপেক্ষভাবে বলছি, রাসেল ভুইয়া ভাই একটা বললো যে 2700 টাকা ভাড়া হয়েছে এবং এই $2700, ওই $2700, আমরা বাঙালি তো টাকা বলি আর কি। তো $2700 ভাড়ার পরে ওনারা ছিল মাত্র 2.5 বছর এই কমিটিতে। তো এত টাকা খরচা হওয়ার পরে এই বাড়ি কিভাবে ইঁদুর ঢোকে, কি রিপেয়ার হয়েছে এবং কোন কোম্পানিকে দিয়ে করাইছেন, কোনো হ্যান্ডিম্যানকে দিয়ে না কোনো প্রফেশনাল লোককে দিয়ে, তাহলে তো এই বাড়ি তো কি বলে ইঁদুর ঢোকার কথা না। একটা প্রপার্টি রিপেয়ার করতে গেলে অন্তত পক্ষে 5 থেকে 6 বছর ওটার ভ্যালিড থাকে। তা আপনাদের কাছে কোনো ইনভয়েস আছে বা কোনো ওয়ারেন্টি পেপার আছে যে এই কোম্পানি কাজটা করে গেছে, এটার ওয়ারেন্টি দিছে 5 বছরের 10 বছরের? কিছুই দেয় নাই তারা। তো আমি এইটাই আপনাদের কাছে ইনভেস্টিগেট করার জন্য অনুরোধ করছি আপনাদের নতুন কমিটিকে, যে এটাতে কত টাকা খরচা হয়েছে এবং ইনভয়েস আছে কি না, ইজ বিন ডান বাই এনি প্রফেশনাল গাই অর নন প্রফেশনাল গাই অর পার্সোনাল গাই। এটাই আমার প্রশ্ন আপনাদের কাছে এবং জর্জিয়ার বাসীর কাছে, যে কিভাবে এই বাড়ি এখন অ্যামেন্ডমেন্ট হয়ে গেল। এখন যদি ইঁদুর ঢোকে কয়দিন পর বলবেন এটার মধ্যে সাপ ঢুকে গেছে, তো এই বাড়ি রাখা উচিত। ধন্যবাদ পিন্টু ভাই। আপনার প্রথম কোশ্চেন, একটু চুপ প্লিজ কোয়েট। প্রথম কোশ্চেনের উত্তর হলো 501(c). এই অর্গানাইজেশন 501(c) কমপ্লায়েন্ট না এখন, বিকজ এটা 2020 থেকে 22 পর্যন্ত যখন আপনারা ট্যাক্স ফাইল করেন, যারা ওর প্রিভিয়াস অ্যাডমিনিস্ট্রেশন ছিল, তখনই এটা রিভোক হয়ে গেছে। সো দিস অর্গানাইজেশন ইজ নট এ 501(c) organization any longer. It's 501 only, not C. It's not charitable organization anymore. এখন যেই ডোনেশনটাও আসে এটাও ট্যাক্সেবল আর্নিং, এন্ড এটার উপর আমাদের ট্যাক্স দিতে হবে। ঠিক আছে, তো এটা হলো আপনার প্রথম কোশ্চেন। দ্বিতীয় কোশ্চেন, ইজ দেয়ার এনি ইনভয়েস ফ্রম প্রিভিয়াস ওয়ার্ক কমপ্লিটেড? প্রিভিয়াস কোনো কাজের ইনভয়েস আমরা পাইনি। আমরা জানি না যে কে কত টাকা খরচ করছে, কি পারপাসে খরচ করছে, এইরকম কোনো ডকুমেন্ট আমাদের অ্যাডমিনিস্ট্রেশনকে দেওয়া হয়নি বা নাই, আমরা পাইনি। সো আমি সোজা আপনার 2টা উত্তর দিয়ে দিলাম। ধন্যবাদ। ও, আমরা যে কাজগুলো করছি ওগুলা আমাদের কাছে আছে, ইনভয়েস আছে, চেক কাকে পেয়েবল করা হয়েছে, ওগুলো সব আছে। ধন্যবাদ। ওকে, আমি এখন বলতে পারি? জি শান্ত। ওকে, আসসালামু আলাইকুম। সবচেয়ে জরুরি কথা আমি যেটা এখানে বলবো, রফিক ভাই মাত্র বলছেন যে সমিতির বাড়ি যখন আমরা প্রথম শুরু করি
প্লিজ মনোযোগ দিয়ে কথাগুলো শুনেন, আমি 1 মিনিট টাইম নিব আপনাদের কাছ থেকে। কি নিয়ে আসবেন আমাদের সময়ের পরে কিন্তু আপনার প্রেসিডেন্ট ছিলেন, বুঝছেন? ওই সময় কিন্তু skip করে নেন। হ্যাঁ, নজরুল ভাই বুঝতে পারেন জিনিসটা। তো প্রথম আমি নিয়ে আসি ওই সময় থেকে যখন আমি নাদিরা ভাবি প্রেসিডেন্ট সেক্রেটারি ইলেকশন করি। আমাদের সময় কিন্তু শেষ হয়ে যাবে। ওকে, এক মিনিট প্লিজ। আপনার একটু তো আমি খুব ইম্পর্টেন্ট কথা সেটা হলো গিয়ে নাদিরা ভাবি আমি ইলেকশনে আসলাম তখন এই জায়গায় এই স্টেজে এবং গ্লোবাল মলে দাঁড়ায় আমি বলছিলাম যে বাংলাদেশ সমিতির একটা ব্রায়ারউডের রাইট, বাংলাদেশ সমিতির একটা আমাদের যদি ইলেক্ট করে বাংলাদেশ সমিতি একটা জায়গা হলেও আমি দিয়ে যাব। তখন নাদিরা ভাবি, মিন্টু ভাই, সালাউদ্দিন ভাই আমার বলছে এই সমস্ত কমেন্টমেন্ট করেন না, পারবো না। আমি নাদিরা ভাবি বলছি ভাবি আমরা পারবো, তার কারণ 30,000 টাকা তখন আমাদের আসে ইলেকশনে, আর এনাদার 20-25,000 টাকা আমরা নিতেই পারবো। যাই হোক, বাসা যখন হয়েছে বাসা নিলাম, তো অবশ্যই এটা নাদিরা ভাবির কাছে ক্রেডিট যাবে, তার সাথে আমি ক্রেডিট দিতে চাই ওই কমিটিতে আমরা যারা ছিলাম সবারে। প্লিজ, থ্যাংক ইউ, ধন্যবাদ। ধন্যবাদ। রাসেল ভাই আসসালামু আলাইকুম সবাইকে, ধন্যবাদ বাংলাদেশ জর্জিয়া নতুন কমিটিকে। বাড়ি নিয়ে যেহেতু কোশ্চেন হইতেছে, লাস্ট আমি কমিটিতে ছিলাম মাহবুবের সাথে, ওখানে 23,000 সামথিং আমরা খরচ করছি। তা আমাদের সমস্যাটা হলো আমরা সারা জীবন শুধু পিছনে তাকাই, সামনে নিয়ে কি হবে আগামী সারা পিছে বলে কি আমরা উপরে উঠতে চাই, আপনার সবাই নিচে টেনে ধরে। এইটাই আমাদের সমস্যা। আপনারা কে কি করছেন, কার ক্রেডিট, কার কত গুণ গান, এগুলোই আমরা জেনারেল মিটিং কথা বলি। কিন্তু আপনারা কাইন্ডলি কিভাবে আমরা আগে যাব। আপনারা যদি বাড়ির অবস্থা থাকেন, আমরা বাড়িটা পাইছি একটা মনে করেন হ্যান্ডিক্যাপ হাউস, ওর কিডনি নাই, লিভার নাই, ক্যান্সার হাউস পাইছিলাম একটা। তো যতটুকু সম্ভব আমরা রেন্টাল করার রেন্টাল দেওয়া যেতে যায় ওই রকম একটা প্রসেস করছি। এটা ফুললি রেনোভেশন না, শোনেন আমার 3টে আপনাদের যে রেন্টাল ছিল, আস্তে একটু প্লিজ ওনাকে শেষ করতে দেন। আমি 3টা ডাম্পস্টার আনতে হয়েছে ওই বাড়ি ক্লিন করতে। যে লোকরা ছিল ওখানে, মানে ওখানে মাস্ক লাগায় 2টা মাস্ক লাগাই দিত, এমন মানে ওরা মানে উইদাউট নোটিসে চলে গেছে, বাড়িতে ফাঙ্গাস হয়ে গেছিল। আমরা ইনসাইডে কাজ করছি কিন্তু বাইরে কাজ করি নাই। বাইরে সাহাল ভাই আমরা কয়েকজন গেছিলাম যে এটা কোথায় কাজ, যেখানে ধরেন এখানে আঙুল ঢুকে যায় বাইরে দিয়ে, কারণ এটা উডের সাইডিং, এটা মানে সিমেন্ট ফ্যান্স না, এটা মানে আগে থেকে এটা মনে করেন একদম ক্যান্সার। তা আমরা জাস্ট ক্যান্সার বুঝতে নেই ক্যান্সারের অবস্থা কি হয় রোগের। তো এখন আমরা আর বাড়াবাড়ি না করে আমরা আগামীতে যাতে কিভাবে অগ্রসর হতে পারি, বাড়িটা কিভাবে লিভিং করতে পারি, যদি বাড়িটা রাখতে হয় বাড়িটাকে ঠিক করে আবার রেন্টাল দেওয়া হোক, আর যদি রেন্টাল প্রপার যদি না দেওয়া যায় বাড়িটাকে আবার বিক্রি করে ফিউচারে কি করা যায় ওইটা ব্যবস্থা করেন। থ্যাংক ইউ সো মাচ। ধন্যবাদ। আমি যেহেতু আমাদের সময়কার কথাটা আসছে এই জন্য আমি কিছু কথা বলতে চাই। হ্যাঁ, সো একজন বক্তা বলে গেছেন যে ইঁদুর ঢুকে, তো আমরা যখন পাইছিলাম তখন হাতি ঢুকতো। হ্যাঁ, তো এখন ইঁদুরটা ঢুকে। এই যে রাসেল ভাই যেটা বলে গেল, প্রথম দিন সাহেল ভাই এবং সবাই আমরা প্রেসিডেন্ট সেক্রেটারি গেছিলাম, 2 হাত দূরে থাকতে হয়েছে বাড়ি থেকে। এবং বিগত কমিটিতে ইফ আই এম নট রং 65 to 75,000 ডলার খরচ করা হয়েছে, করে আমাদের হাতে দেয়া হয়েছে এইরকম বাড়ি। তারপরে আমরা গত 1.5 বছর 2700 টাকা করে এটা থেকে ইনকাম করছি, 23,000 টাকা খরচ করে। তো মিন্টু সাহেবকে বলতেছি, মিন্টু সাহেব এখন বাড়িটা যায় দেখবেন, এবং রাসেল ভাইকে আমি চ্যালেঞ্জ করছি আপনাকে, আপনি রাসেল ভাইয়ের সাথে মিলে অডিট করবেন, আপনার খরচটা আমি দেবো। হ্যাঁ, এবং পরবর্তী মিটিংয়ে এসে বলবেন অডিটে কি খবরটা পাইছেন। শুধু কথা বলার জন্য আর নেতাগিরি ফলানোর জন্য এই জায়গায় বলার দরকার নাই। হ্যাঁ, আমরা কি করছি না করছি সব কিছু আছে। হ্যাঁ, এখন আপনি হুট করে এসে বললেন এখন ইঁদুর ঢুকে গেল। আমি 2700 টাকা ওই জায়গার বাড়িটা এখন যেটা বলতেছে বাবুল ভাইরা
1.5 থেকে 2 লাখ টাকা ওইটা খরচ হবে। এখন কেন খরচ করবে? খরচ করার তো দরকার নাই, বাড়িটা বিক্রি করে দিক, এটাই বলতে চাইতেছে। তো আমরাও যখন আমরা দেখছি ওই জায়গাতে এমন অবস্থা, আমি যদি বেশি খরচ করি বেশি টাকা লাগবে। হ্যাঁ, আমরা যতটুক পারছি 2700 টাকা ভাড়া দিতে যতটুক লাগে ততটুক করছি। হ্যাঁ, করে ওই টাকাটা আবার আমি তো ইনকাম করছি, 2700 টাকা করে আমি ইনকাম করি নাই, আমি ইনকাম করছি। সো প্লিজ কেউকে ক্লেম করার আগে পুরানো সব কিছু দেখে করার জন্যই আমি অনুরোধ করব। ধন্যবাদ। এই যে ঠান্ডু বাদ দেন, আলোচনা তর্কে যাবো না আমরা। ঠান্ডু প্লিজ, ওকে, আপনারা একটু কাইন্ডলি ঠান্ডু। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ জর্জিয়া সবাইকে, মেইন কমিটিকে ধন্যবাদ সবার পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে। আজকে যারা উপস্থিত হয়েছেন, আসলে আমাদের যে মূল এজেন্ডা এগুলো নিয়ে আমরা কথা বলি না। আমি কি করছি, উনি কি করছে, এইগুলো নিয়ে বিপক্ষে গেলে উনি কথা বলতেছে, এগুলো আসেন। এখন যে আপনাদের যে থার্ড সিদ্ধান্ত আর কি নেবেন, এইটার উপরে আমাদেরকে প্রশ্ন করতে বলছেন বা উত্তর খুঁজতে বলছেন, রাইট? তো আমি বলবো এই বাড়িটা যে আছে অব্যবহৃত ভাঙ্গাচুর একটা বাড়ি, এখান থেকে কোনো প্রফিট আসতেছে না, এইটাই আপনাদের কথা, রাইট? সো যে প্রপার্টি থেকে আমার কোনো লাভ আসতেছে না, ইভেন দো ক্ষতি হচ্ছে, তো এইটা যদি এই বাস্তব সময়ে যদি এইটার কোনো বিক্রি করে হোক, যেভাবে হোক, যদি টাকাগুলো সঠিক মূল্যায়ন করতে পারেন বা নতুন কোনো কমিউনিটি সেন্টার করতে পারেন, ওই হিসাবে ওই টাকাগুলো এখান থেকে গচ্ছিত। আপনারা নিজেকে বড় মনে করে সিদ্ধান্ত নেবেন না, আবেগ নিয়ে কোনো সিদ্ধান্ত নেবেন না। এই সমাজ একটা বড় সমাজ, আমার নিজের আবেগ নিয়ে আমি নিজের আবেগকে মূল্যায়ন করে আর কাউকে মূল্যায়ন করব না, এটা চিন্তা করেন না। সবার আবেগকে মূল্যায়ন করেন, সবার সিদ্ধান্তকে মূল্যায়ন করার পরে আপনারা কি করবেন, আমার যেটা যে এই বাড়িটা যেখানে ভাঙ্গাচোরা অবস্থায় পড়ে আছে, অনেক লস হয়েছে, আর লস করেন না প্লিজ। এইটারে একটা সৎ ব্যবহার করে, এই টাকাগুলো একটা সৎ ব্যবহার করে সবার চিন্তা ভাবনাকে গ্রহণ করে সুন্দর একটা সিদ্ধান্ত নেবেন। ধন্যবাদ সবাইকে। আমি আপনি বলেন। হ্যালো, না আমার কথা এখন কিছু না, এটা সবার যেটা ভালো হবে, আমাদের সমিতির জন্য যেটা ভালো হবে আমরা ওইটাই করব, এটা করতে চাই। এর মধ্যে যেমন আমরা ডিসিশন, আমাদের যে টাকাগুলি আছে, আমরা আমাদের সময় বলতে আমি মাহবুব ভাই যখন প্রেসিডেন্ট ছিল তখন মাহবুব ভাইয়েরও বলছিলাম, মাহবুব ভাই আপনি যে টাকাটা পাইছেন একটু 1 ঘন্টার ড্রাইভও যদি হয় আপনি একটা বড় জায়গা কিন্তু কিনতে পারবেন, 7-8 একর জায়গা কিনে ফেলতে পারেন, জায়গার দাম কমে না, অ্যাটলিস্ট কিনে ফেলান, যেটা আছে তো আছে, এটা তো কোথাও চলে যাবে না, এটা রাখেন, আপনি টাকাটা দিয়ে একটা কিছু বড় জায়গা কিনে ফেলান, কিংবা আপনাদের টাকা নিয়ে এখন নিয়ে তো আরো বেশি টাকা হয়েছে। যদি আমরা যে কোনো প্রপার্টি দেখতে চাই, দেখলাম আমি দেখতেও গেছি, যখনই বলছে রাসেল আমাকে বলছে এখানে একটা চার্জ, ওখানে একটা চার্জ, এখানে একটা জায়গা, সবচেয়ে আগে আমি গেছি, ছবি তুলছি, ভিডিও করছি, সবারে পাঠাইছি, কোনটা পছন্দ হয়েছে কোনটা না হয়েছে আমি জানাই। বাবুল ভাই যখনই আমার বলছে এমন জায়গায় দেখছি, দেখে আসেন, কেউ নাই, আমি একলা গিয়ে সব দেখে আসি। কিন্তু যখন দেখি যে মিলিয়ন ডলার, আসলে 10 মণ ঘি হবে না, রাধাও নাচবে না, আমাদের অত টাকা হবে না, আমরা কিনতে পারবো না। তো এখন আমাদের কি উপায়টা কি, আমরা কি করব? যেমন আমাদের সময়ও এমনি জাস্ট আমাদের নিজেদের মধ্যে যখন আমরা আলোচনা করছি আমাদের কমিটি, তা আমরা বলছি ওয়াই ডোন্ট ইউ ডু ওয়ান থিং, আমরা কি নিজেরা বিল করাইতে পারি কোনো বিল্ডারে দিয়া? এখানে যদি আমরা বাড়িগুলি বিল করি আর আমরা বিক্রি করি, আমরা তো আরো বেশি পয়সা লাভ করতে পারবো, ভালো পয়সাই পাইতে পারবো। এইটা কেমন মনে করেন? তো ওইটা নিয়ে কেউ আর আমাকে কোনো গুরুত্ব দেওয়া হয়নি, দ্যাটস ফাইন, নো প্রবলেম, গুরুত্ব না, এটা রাই, ওরা ওই চার্জ কিনবে, বড় চার্জ মিলিয়ন ডলার, ওইটার আশা করতে করতে আমরা আর কিছু করতে পারলাম না। তার মধ্যে হয়তো ফোবানা ছিল, ওনারা ওইটা নিয়ে ব্যস্ত হয়ে গেছেন, আমরা এটিকে ফোকাসই করতে পারিনি। এখন আপনারা আসছেন, আপনাদের উপরে অনেক আশা ভরসা আমাদের, আপনারা কিছু করতে পারবেন, বাবুল ভাই প্রথম থেকেই বলছে, সেই জন্য আমি বাবুল ভাইয়ের সাথে ছিলাম ইলেকশনের আগে, কিছু আগেই আমি ওনার সাথে গেছি, বিভিন্ন জায়গায় গেছি, ওনাকে যেন ভোট দেয়। আমি আশা করি কিছু একটা হবে তোমাদের সবার মাধ্যমে,
এই আশাটা আমি করতে চাই। আমি অনেক আশা করি, আমি মাহবুব ভাইয়ের কমিটিতে যে আমি ঢুকছিলাম, মেম্বার হিসেবেও গেছিলাম, খালি অনলি ফর দ্যাট রিজন এইবার কিছু একটা হবে। বাট ওইটার মধ্যে যে আরো অনেক কিছু লুকায়া ছিল ওটার ভিতরে আমি তো জানি না, ফোবান্না টোবান্না চলে আসবে তো জানি না, একটার ভিতরে আরেকটা ঢুকে গেছে বাস। এরকম আমাদের যেমন মিটিংয়ে একটা ভিতরে আরেকটা ঢুকে যায়, তো আমারও ওইরকম ঢুকে গেছে বাস, আমরা কিছু করতে পারিনি। আর আপনাদের তো এখন আর ওইসব নাই, ফোবান্না টোবান্না নাই, তো আপনারা আশা করি আপনারা কিছু করতে পারবেন। আর এই যে প্রপোজালটা আমি দিছিলাম আমাদের কমিটিতে, এটা কোনো গুরুত্ব পাইনি। সেম থিং আমাকে টিপু ভাই চলে গেছে আজকে নিউ জার্সি দিয়ে, মানে বাংলাদেশেও চলে যাবে। উনি যাওয়ার আগে আমাকে খালি বলছে আমার পক্ষ থেকে কি আপনি একটা কথা বলতে পারবেন? কি কথা? তো উনি যখন আমাকে বললো, আমি মনে মনে করলাম আরে ভাই এই প্রপোজাল তো আমি অলরেডি অনেক আগেই দিছিলাম, তবে আমি সেম প্রপোজালটা আমি আপনি উনার পক্ষ থেকে বলতে চাই। আমি বলতেছি না এটা গ্রহণ করতে হবে, ওইটাই রাইট ডিসিশন, আপনারা সবাই শুনেন মানুষের ওপিনিয়নটা কি বলছে। উনিও আমাকে এটা বলছে যে যদি নাকি, আমি জানি আপনাদের এটা কত টাকা বিক্রি করতে পারতেছেন জানি না, আমাদের সময় আমরা কইছি 500 কম হইলে আমি দিব না, এখন আমি জানি ভ্যালুটা আর একটু কমে গেছে। তারপরে আমার বাবুল ভাই বললো আপনি চিন্তা করেন না, মসজিদের পাশে তো আমি পার্সোনালি পার্সু করে বিক্রি করব, পাকিস্তানিরা ওরা মসজিদের কাছে হইলে অনেক টাকা 500 না হইলে কাছাকাছি রাজি করায় ফেলাইতে পারবো। দেখেন যদি ভালো রেট পাওয়া যায়, জেনারেল মিটিং ডাকেন, তাইলে কিন্তু সবাই রাজি হবে এটা বিক্রি করতে। আর তার আগে পারলে একটা ফান্ড রেজ করেন, তাহলে বুঝতে পারবো যে আপনাদের দেখাই পারবেন আমাদের ক্রেডিবিলিটি, আমাদের এত টাকা আছে, আমরা আরো 100,000 উঠাইছি, আর বাড়ির বিক্রি হতে হবে। আপনারা কি বলেন? চাইলে আমরা বিক্রি করি, আমরা এরম জায়গায় একটা দেখছি আমরা কিনতে চাই, তাইলে কিন্তু পাস করা কোনো ব্যাপারই না। আর অ্যাসেট তো এটা আছে। উনি আমাকে যেটা বললো যে আপনারা এটা করতে পারেন কিনা, যদি আপনারা মনে করেন বিল্ডারদের দিয়ে আপনাদের পয়সাটা যেটা আছে ওইটা দিয়ে আপনারা জায়গা কিনেন, যাই করেন, বিল্ডারদের সাথে কথা বলেন। অনেক বিল্ডার আছে এখানে, বাঙালিও আছে, আমেরিকান আছে, কোটেশন নেন, নিয়ে দেখেন বিল কইরা ডুপ্লেক্সের জায়গায় ট্রিপ্লেক্সও করতে পারেন, ভালো ভ্যালু করে যদি বিক্রি করতে পারেন আপনাদের কিন্তু অনেকগুলি টাকা এখান থেকে চলে আসতে পারে। তো ওইটা একটা আরেকটা প্রপোজাল আর কি ওনার পক্ষ থেকে। এটা আমিও ওইটা প্রপোজালটা খারাপ না, আমিও মনে করি ওইটা করলে হয়তো আমাদের আরেকটু বেটার হইতে পারে। তবে এটা মনে করতে পারেন আপনারা, ওইটা করতে গেলে তো 7-8 মাস আরো ওয়েট করতে হবে, তারপরে আমরা নিজেরা কিছু করে এটা যে করলে এটাও কিন্তু একটা অ্যাচিভমেন্ট সমিতির জন্য। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ। মনির প্লিজ, মনির বলো, আমরা শেষ করতে চাই, মনিরকে দেন। আমরা আসলে পেশা করছি, আমাদের সময় কমে আসছে। ভাই মনির ভাই আপনি একটু আস্তে আস্তে, সবার কথা শুনতে হবে প্লিজ, সবার কথা। হ্যাঁ, আসসালামু আলাইকুম সবাইকে। জাহাঙ্গীর ভাই অনেক ধন্যবাদ, অনেক থ্যাংক ইউ, উই অলওয়েজ প্রেজ ইউ, ওকে, থ্যাংক ইউ। আমরা একটু বলি না তো, নাদির আন্টি থ্যাংক ইউ সো মাচ। আপনার ইতিবাচক কথাগুলো শুনে খুবই ভালো লাগলো। যে একটা খুবই বাজে একটা মিসকনসেপশন আছে বাজারে, যে নাদিরা চায় না যে বাড়ি বিক্রি করুক, যেহেতু তার, আমি সত্যি কথা বলতেছি, যেহেতু সে নিজে বাড়িটা করছিল। কারণ আমরা সবাই জানি যে যেই সময়ে বাড়িটা কেনা হয়েছিল ওই সময়ে এটা অনেক ত্যাগ তিতিক্ষার মাধ্যমে বাড়িটা কেনা হয়েছে। সমিতির বাড়িটা নিয়ে যখনই কথা হয়, এটা একটা খুবই সেন্সিটিভ একটা ইস্যু। কারণ একটা সংগঠনের সবচেয়ে বড় অর্জন এত বছরের মধ্যে যেই জিনিসটা, ওইটার প্রতি তো সেন্সিটিভিটি থাকবেই, স্বাভাবিক, আমাদের সবারই আছে, আমাদের সবারই এটার প্রতি দরদ আছে। এটা নিয়ে কথা বলা শুরু হলে ইমোশন চলে আসে, এটা আমরা ভেরি সেন্সিটিভ। বাট আই অলসো নো, যেহেতু রিয়েল এস্টেট মার্কেটে মানে আমাদের কাজকর্ম, আমরা এটাও জানি যে একটা রিয়েল এস্টেট প্রপার্টি যখন 6x বা 7x আমরা এটা বলি, বা 5x, 5 গুণ যখন দাম ওইটার হয়ে যায়, এটা একটা সিলিং হিট করে। এবং ওই সিলিংটা হিট করার পরে আপনার আর এইটার অ্যাপ্রিসিয়েশনের সম্ভাবনা খুব কম, মানে অতি শীঘ্র এটার আর অ্যাপ্রিসিয়েশন তেমন একটা হয়তো হবে না। কারণ আমরা ম্যাক্সিমাম একটা ভ্যালু পাচ্ছি, এবং এই ম্যাক্সিমাম ভ্যালুটা পাচ্ছি, ম্যাক্সিমাম একটা মনিটারি ভ্যালু পাচ্ছি, যেহেতু আপনাদের সবার সহযোগিতা আপনি এটা করে দিয়ে গেছেন না, সবার সহযোগিতায়। তো এখন এইটার দুইটা ভ্যালু, একটা হলো ইমোশনাল সেন্টিমেন্টাল ভ্যালু, যে এইটাই একমাত্র জিনিস আমাদের আছে, আর একটা হলো মনিটারি ভ্যালু। যদি আমরা বেস্ট অ্যামাউন্ট অফ ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ মনিটারি ভ্যালু চাই, দেন ইট ইজ অ্যাকচুয়ালি টাইম, যে আমরা ম্যাক্সিমাম ভ্যালু। তো এটা তো শুধুমাত্র বিক্রি করে দেওয়া হবে না,
এটার আলোচনাটা হচ্ছে যে এটা বিক্রি করার মাধ্যমে আমরা আরেকটা বেটার কি করতে যাচ্ছি, রাইট? সো এমন না যে এটা বিক্রি করে দিয়ে এটার পয়সা নিয়ে বসে থাকবে। বাবুল ভাইরা কমিটেড কাজ করবে এটার উপরে, এবং এটার পরে যখন আরেকটা অ্যাসেট হবে ওই অ্যাসেটটা আবার অ্যাপ্রিসিয়েট করা শুরু করবে, এবং এক সময় হয়তো আমরা দেখতে পারবো যে দ্যাট হ্যাজ বিকাম এ মাল্টি-মিলিয়ন ডলার প্রপার্টি। তো এইটার আর মাল্টি-মিলিয়ন ডলার প্রপার্টি হওয়ার সম্ভাবনা নাই, কারণ এটা ম্যাক্সিমাম অলরেডি রিচ করে ফেলছে। তো এটা স্বাভাবিকভাবে এটা সময় আমাদের এটা আলোচনা করার কিভাবে করা হবে এই জিনিসটা। জাস্ট লাইক আমরা এর আগে যে সংবিধান নিয়ে কথা হলো যে কিভাবে করব, এটা আপনারা আলোচনার মাধ্যমে আপনারা কিছু অভিজ্ঞ এক্সপার্ট ওপিনিয়নের মাধ্যমে আপনারা একটা ডিসিশন নেবেন যে আমরা এইভাবে করতে চাচ্ছি। আর যেহেতু এটা গুড একটা ইন্টেনশন আছে, আমি প্রেটি শিওর কমিউনিটির কাছে এটা গ্রহণযোগ্য হবে। ধন্যবাদ সবাইকে। আমরা প্যাচ আপ করতে চাই। আমি শরীফ ভাই বলেন, এটাই লাস্ট প্লিজ, কারণ আপনার পরে করবেন ওই মাহবুবের কথা করতে গিয়ে আর কথা বলতে পারেন, শেষ হয়ে গেছে টাইম। তো এটা আপনি শেষ করেন, আমরা একটা প্যাচ আপ করতে চাই। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে আমি ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ জর্জিয়াকে। আপনারা স্বল্প সময়ের মধ্যে একটা জেনারেল মিটিং করছেন, এটা ইতিপূর্বে ছিল না, তো আপনাদেরকে ডেফিনেটলি অ্যাপ্রিশিয়েট করতে হবে। আপনাদের যে দ্বিতীয় এজেন্ডা, সোফার যা বুঝতে পারলাম যে বাড়ির অবস্থা খারাপ, বিভিন্নভাবে টাকা খরচ হয়েছে। এখন আপনারা আমাদের যে বাজারে যে এটা কথা ছিল, নাদিরা আপার মুখ দিয়ে যা জানা গেল, সে উইলিং টু আপনাদেরকে সাপোর্ট করে বিক্রি করতে পারবে। তো আপনারা বিক্রি করে টাকাটা, আপনাদের যে টাকা গচ্ছিত টাকা আছে এর সাথে একসাথে করে আপনি একটা ভালো জিনিস করার চেষ্টা করেন। আমার মনে হয় না যে আমাদের কমিউনিটি আপনাদেরকে অবশ্যই সমর্থন দিবে। আপনারা সামনের দিকে এগিয়ে যান, কিভাবে ম্যাক্সিমাম টাকা বাড়িটা বিক্রি করে আর্ন করতে পারেন, এবং টাকাটা কিভাবে আপনারা ভালো প্রপার্টি কিনবেন, আপনার যে গুড ইন্টেনশন আছে ওটাকে সবাই নিয়ে করেন। আমার মনে হয় না কেউ আপনাদেরকে বাধা দেবে। উই উইল সাপোর্ট ইউ অ্যান্ড মুভ অন, গো হেড। থ্যাংক ইউ সো মাচ। আমরা ধন্যবাদ সবাইকে। প্রথমত যারা বাংলাদেশ সমিতির নতুন যারা আসছেন এবার ইলেকশন করে, আপনাদের কোনো অপরাধ নেই, কারণ আপনারা নতুন জানেন না। বাংলাদেশ সমিতির বাড়ি একটা ফেসবুকে দেওয়া হয়েছে বাড়ি ফর সেল। কার বাড়ি আপনারা বিক্রি করেন? এই ডিসিশন আপনাদেরকে কে দিয়েছে? এটা জনগণের বাড়ি। আপনাদেরকে বাড়ি বিক্রি করার আগে কিছু প্রসেসিং আছে, সেই জিনিসগুলো খেয়াল রাখা উচিত ছিল। সেই বিষয়টা আপনাদের মাথায় রাখা উচিত ছিল। আজকে বাংলাদেশ সমিতির বয়স মনে হয় 30 বছর হবে। 30 বছরের ভিতরে 30 পয়সার কোনো একটা গাছ লাগায় নাই, আর একটা বাড়ি করছে, সেই বাড়িটা বিক্রি করার জন্য সবাই উঠে পড়ে লাগছে। আপনারা কিছু করেন, আপনারা কিছু কইরা দেখান যে আমাদের কাছে এই $5 লক্ষ আছে বা $1 লক্ষ আছে। আপনারা একটা কিছু কইরা টাকাটা রেডি করে ফান্ড রাইজিং কইরা দেখাইয়া তারপরে আপনারা আমাদেরকে বলেন যে আমরা বাড়িটা বিক্রি করতে চাই, আমাদের এই টাকাটা ওইখানে অ্যাড করব। বাড়ির আপনারা আসছেন 6 মাস, কোনো ফান্ড রেজিং করেন নাই, কোনো কিছু করেন নাই এখনো। আপনারা মানে জনগণের বাড়ি এইটা বিক্রি করার জন্য ফর সেলে ফেসবুকে দিয়ে দেন। কতটুক আনএক্সপেক্ট লোক থাকলে এই কাজগুলো করতে পারে? যেহেতু বাবুল ভাই আপনি একজন এক্সপিরিয়েন্স লোক, আগেও বাংলাদেশ সমিতিতে ছিলেন, আপনার এই বিষয়গুলো ক্লিয়ার করা উচিত ছিল। যারা আমাদের নতুন ইলেকশন করে মানে নতুন আসছে, তাদেরকে বলা উচিত ছিল যে কিভাবে বাড়িটা বিক্রি করার প্রক্রিয়াটা কি। সেই প্রক্রিয়া না কইরা আপনারা ফেসবুকে দিয়ে দিচ্ছেন। 30 বছরে মহারথী রতি বহুত কিছু আইছে, কেউ কিছু করতে পারে নাই। বারবার জনগণের টাকা, এই যে $2.5 লক্ষ দেখলাম, এটা আপনার এবং আমার টাকা। আমি পেশাব করবো, আপনি কথা শেষ হয়েছে না ভাই, এইটাই তো কথা না কথা শেষ করা, আবার তো শেষ করতে হবে। এই বাড়ি আমার, এটা আমার ওপিনিয়ন, এই বাড়ি যে টাকা আছে ওই টাকা দিয়ে এই বাড়িটা ঠিক করে বাড়িটা আরো ডেভেলপ করার ব্যবস্থা করে, ওইটা ওখানে আছে, ঠিক আছে, ওইটা এখানে আছে, ওইটা ডেভেলপ করার ব্যবস্থা করেন। আমার হলো দেন, আমার কথাগুলো একটু বলতে দিতে হবে, আমার তো 2 মিনিট সময় তো দিতে হবে আপনাদেরকে। আপনার হ্যাঁ কথা বলবেন। আমি আমার ওপিনিয়নটা জানাইলাম, বাংলাদেশ সমিতির বাড়ি আছে, ওখানেই থাকবে। যে টাকা আমাদের টাকা আপনাদের কাছে আছে, ওই টাকা দিয়ে ওই বাড়িটা ডেভেলপ করেন। আপনারা যদি নতুন কিছু করতে পারেন, তখন যদি এটা বিক্রি করার জন্য যদি আপনাদের দরকার হয়,
তখন বিক্রি করেন, তখন আপনারা প্রমাণ করেন যে আমরা এটা করতে পারতেছি। ধন্যবাদ সকল। থ্যাংক ইউ মোহাম্মদ ভাই। মোহাম্মদ ভাই দাও তো, রতন, মোহাম্মদ ভাই দাও, ওটা লাস্ট, এটা লাস্ট। যেহেতু আমরা একটু ডিরেক্টলি ইনভলভ ছিলাম ও মানে কিছুদিন আগেই, সেজন্য বারবারই আর কি জিনিসগুলি আসে। আচ্ছা, একটি কথা, এখানে আমার কাছে মনে হয় অনেক প্রপোজাল, অনেক অপিনিয়ন বিভিন্নভাবে আপনাদের কাছে চলে আসছে। আমি আমার এই ব্যাপারে আমার প্রপোজালটা একটু দেই। আমাদের কমিটির মধ্যে আমরা যখন কাজ করছি তখন আমাদের অনেক বিতর্ক দ্বিমত ছিল, কিন্তু আমরা কিন্তু একটা ডিসিশনে পৌঁছছিলাম। আর একটি রিকোয়েস্ট আপনাদের সবার কাছে, এই কমিটিকে কিন্তু আমরাই ভোট দিয়ে দায়িত্ব দিছি কার্যক্রম পরিচালনার জন্য, রাইট? তো আমরা যদি তাদেরকে কোনো লেভারেজ বা কোনো অথরিটি না দিই তাহলে কিভাবে হবে? আচ্ছা, আমার মাহমুদ ভাই প্রপোজাল বলছে, নাদিরা আপা প্রপোজাল বলছে, আমার প্রপোজালটা আমি বলি, এটা জাস্ট আমার ব্যক্তিগত প্রপোজাল। আমরা যেটা প্রচেষ্টা করেছিলাম, আপনারা জানেন কিনা জানি না, আমরা ইঞ্জিনিয়ারিং প্রসেস করে আমাদের এখানে এটা বিল্ডারের কয়েক স্টেপ আগানো, এটা আমি ডিটেলে যে আপনাদেরকে বোর্ড করতে চাই না। এই নাহিদুল খান সাহেল ভাই, রাসেল ভুইয়া সহ আমাদের একটা কমিটি ছিল, নাদিরা আপা সহ আমরা এই কাজগুলি করেছি, আপনারা এগুলি জেনে নেবেন। এবং এটার তা আমার প্রপোজালটা হচ্ছে যে ইয়েস, মাহমুদ ভাই যেটা বলছে, নাদিরা বলছে, আমি এগ্রি করি, কিন্তু ওয়ান থিং ইজ ভেরি ক্লিয়ার, এই বাড়িটা বিক্রি না করলে, টাকার হাতে যদি না আসে, হ্যাঁ অবশ্যই প্রসিডিউরের মাধ্যমে করবেন, টাকা হাতে না আসলে আমরা কোনো প্রপার্টি কিনতে পারবো না। ধন্যবাদ। থ্যাংক ইউ। আমি পেছার, আমি এরপর আর নিব না, দয়া করে মাফ করবেন। পরে কথাই বলতে পারবো না, টাইম ছাড়া। দ্বিতীয়বার ওঠার জন্য আমি অত্যন্ত দুঃখিত। আমি এখানে একটা কথা বলি, আমাদের পূর্ববর্তী বক্তা মাহমুদ ভাই একটা কথা বলছি, এটা অবজারভেশনেবল কথা, যে বর্তমান যে কমিটি, এই কমিটি নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হয়েছে। বাংলাদেশ সমিতির বা জর্জিয়াতে যে 5,000 বা 6,000 ভোটার যারা ভোট দিয়েছে, তাদের ভোটের মাধ্যমে ওনারা নির্বাচিত হয়েছে। সুতরাং সমিতির জন্য বা কমিউনিটির জন্য কোনো যা কিছু করার সেই এখতিয়ার আমরা অলরেডি তাদেরকে দিয়ে দিছি। সুতরাং ওইখানে এই ধরনের বক্তব্য আমার মনে হয় এটা গ্রহণযোগ্য না। এটা এখন সমিতির বাড়িতে কমিউনিটির জন্য যা করার ওনারা করবে। আর বিশেষ করে নাদিরা ভাবি এই সমিতিটা যখন বাড়িটা কিনছিল তখন আমরাও এখানে ছিলাম, নাদিরা ভাবি বা জাহাঙ্গীর ভাই, বাবুল ভাই, আরও মাহমুদ ভাই সবাই ছিল, সবাই সহযোগিতা বাড়িটা কিনছে। এখন নাদিরা ভাবি অলরেডি গ্রিন সিগন্যাল দিয়েছে, আপনারা একটা ভালো কিছু করতে পারলে করেন। আমার বক্তব্য হলো, যেহেতু বাড়িটা একটা মানে নন প্রফিটের পর্যায়ে চলে গেছে, আমার ফান্ডের মধ্যে কিছু টাকা আছে, আমি ওই টাকা ওখানে নষ্ট করে পুরন আমার আমও গেল, সালাও গেল। সুতরাং আমসালা না যায় বাড়িটা বিক্রি করে আপনার একটা ভালো একটা প্রপার্টি, যেখানে আমাদের বাঙালিদের জন্য একটা কিছু করে। বাবুল ভাই একটা কথা, আমার গতবার যে নির্বাচনটা হয়েছিল, নির্বাচনে বাবুল ভাই একটা প্যানেল ছিল, শান্তু এরা আরেকটা প্যানেল ছিল। আমরা শান্তুদের প্যানেলকে আমরা সমর্থন করছিলাম, বাবুল ভাই একটা বলছিল যে ভাই এবার আমার জীবনের শেষ, আমি কমিউনিটির জন্য একটা কিছু করতে। যখন আমাদের এই কি কয় গ্যাস ভুইয়া ভাই মারা গেছিল, ওইখানে আমরাও ছিলাম, সাহেল ভাই ছিল, আমাদের শাহিন ভাই, উনি আমাদের সামনে বলছিল ভাই আমার আগামী নির্বাচন আসতেছে, আমার একটা আপনারা আমাকে সহযোগিতা করেন, আমরা কমিউনিটির জন্য একটা করতে চাই। সুতরাং ওই এজেন্ডাটা উনি কমিউনিটির কাছে দিয়েছে, ভাই আমি নির্বাচিত হলে আমি কমিউনিটির জন্য এটা দিই, এটা অলরেডি তার এজেন্ডা। সুতরাং আমার কথা হলো, বাড়ি বিক্রি করে অতি শীঘ্র বর্তমানে যে ফান্ডে যে টাকা আছে এইটা দিয়ে একটা ভালো একটা কিছু করে, এটা আমার বক্তব্য। ধন্যবাদ। ধন্যবাদ। আমি দাঁড়াইছি নাদিরা ভাবিকে স্যালুট দেওয়া কথা বলার জন্য। আমাদের অর্জনটা একটাই, আমি বারে বারে বলি, যে কোনোভাবে হোক আজকে 68,000-এর বাড়ি 4.5 লাখ চেয়ার যেখানে আসুক, সেটা ওনার অবদান। কিন্তু আমাকে যেহেতু আমাকে ডাইরেক্ট অ্যাকিউজ করা হয়েছে, আমি একটা বলি, এইবার আমি 30 বছর 26 বছর আটলান্টায়, আমাদের সরি, আমি আর কোনো আপনাকে মাপ চাচ্ছি, কারণ আমাদের সময় নেই, আমাকে করতে হবে। আচ্ছা, বাবুল মামাকে শেষ করো, বাবুল মামা শেষ করো। আচ্ছা আমাকে বলো বলো, আচ্ছা বলো বলো। আমি বারবার বলছিলাম যে আমি এরপর আর প্লিজ দাও, আমরা ঝগড়া করতে আসি না, আমি শর্টকাটে করতেছি আপনার। আমি প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ সমিতিকে। আমার প্রথম যে কোশ্চেনটা ছিল যে আজকে আপনাদের এজেন্ডার মধ্যে বাড়ি নিয়ে আলোচনা আমাদেরকে জানান নাই, বাট আপনারা যে বাড়িটা বিক্রি করবেন এটা অলরেডি আপনারা প্রিপেড প্ল্যান আপনারা করছেন, যেটা আমরা জানি
যে আপনারা অলরেডি ডিসিশন নিছেন, আপনারা লোন অফিসার, আপনারা ব্রোকার, সব কিছু আপনারা রেডি করছেন। রেডি করার পরে আজকে হঠাৎ করে আমাদেরকে ডাকে না, আপনারা কি ওপিনিয়ন আপনারা নিতে চাচ্ছেন? আমরা আলোচনা করবো, এটা তো ভাই একই প্রশ্ন, সেম কোশ্চেন তো মাহমুদ ভাই করে গেছে। না না ঠিক আছে, পিক এন্ড হ্যাঁ 3-4 জনের জানানো হয়েছে, ঠিক আছে, 3-4 জন জানে যে লোন অফিসার কে জানে নাই, ঠিক আছে। আমার 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 না না আমার আমার সেকেন্ড জিনিসটা আছে যে আপনারা 6 মাস আসলেন, যেখানে আমাদের রেন্টাল ইনকাম ছিল 2700 টাকা, সেখান থেকে হঠাৎ করে জাম করে কেন $0 আসলো? আপনাদের এটা কি আপনাদের কি লাক অফ কোনো কমিউনিকেশন বাড়ির সাথে ছিল না যে আপনাদের রেন্টাল ইনকাম হঠাৎ এত কমে গেল কেন? ধন্যবাদ। ওকে, এই কথাটা ঠিক না। তুমি নিজে কল দিছিলা গ্রুপ চ্যাটে, গ্রুপ কলে, এবং তোমাকে ওই দিন আজকের মিটিং এর কথা জানানো হয়েছে যে আমরা এটা অবগত করব। তুমি বলছিলা, আমি এক সেকেন্ড তুমি বলছো, আমি তোমাকে উত্তরটা দিচ্ছি। তুমি বলছো তুমি জানো না আজকের, এবং ওই দিন মিটিং এ সাদি ছিল, আমি ছিলাম, অভিষেক ছিল, তুমি ছিলা, এবং বাবা ছিল, পলাশ ছিল, তাহলে আমি চ্যাটে, ঠিক আছে, এবং তোমাকে বলা হয়েছিল যে আজকে ঠিক আছে আমাদের 6 মাস হয়ে যাচ্ছে, আমাদের ঠিক আছে, আমি না 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 আমি ঠিক আছে শান্তরাম বলতেছি। তাহলে কথা যখন আসছে, তাহলে কিন্তু জেনারেল মিটিং কিন্তু সবাই আছেন, জেনারেল মিটিং কিন্তু আজকে কল করার কথা ছিল না। যখন তারা বাড়ি বিক্রি করতে ছিল, ওয়েবসাইটে আছে, আন্ডার কন্ট্রাক্ট গেছে, তখন আমরা কমিউনিটির কিছু পিপল আমরা অবজেকশন দিছি যে ইউ ক্যান নট ডু দ্যাট। তখন তারা বাধ্য হয়ে আজকে জেনারেল মিটিং দিচ্ছে। এই জেনারেল মিটিং কিন্তু জেনারেল মিটিং কিন্তু ওনারা দেয় নাই, জেনারেল মিটিং তারা আজকে দিতে বাধ্য হয়েছে। হ্যাঁ, আপনারা দিতে বাধ্য হয়েছেন, আপনার কথাটা আমি বলতে চাই নাই, ঠিক আছে। এখন জেনারেল মিটিং দিচ্ছেন, ঠিক আছে, জেনারেল মিটিং কিন্তু ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, আমাকে শেষ করতে 30 সেকেন্ড। আমি এটা তো পারবো, আমি শুনলাম আমি আপনার কথাই দিছি, দ্যাটস ফাইন, থ্যাংক ইউ। আপনারা যে সিদ্ধান্তটা নিছেন, এই উনি বলে গেছেন, আমি একটা মিনিট বলি। আপনি যদি সিদ্ধান্ত নেন, আমরা আপনারে ভোট দিছি, না না বাউল ভাই, আপনারা ভোট দিছি, আপনি 16 জন নিয়ে যদি সিদ্ধান্ত নেন, গুড টু গো। কিন্তু আপনি যেটা করছেন, পিক এন্ড চুজ করছেন, অমুক আপা, অমুক ভাই, 4 জন আর 5 জনকে বলছেন। আমি উনি মেম্বার, যেহেতু আমিও মেম্বার, তো আমি জানার অধিকার আছে আমার। ওই আপা জানতো, আমি জানবো না কেন? এক্স্যাক্টলি আপনি এটা বলছেন। হ্যাঁ, আমি শেষ করি শান্ত ভাই। আমার কোয়েকশনটা ছিল, বাড়ি বিক্রি করতে আমার কারো কোনো আপত্তি নেই। আপত্তিটা হলো পিক এন্ড চুজ। অমুক আপা জানে, অমুক ভাই জানে, অমুক আপার সাথে কেন কথা বলবেন আপনি? উনি মেম্বার, আমিও মেম্বার। হ্যাঁ, আপনি জেনারেল মিটিং করে, আপনি জেনারেল মিটিং করবেন, করে রাখবেন, আপনি সবাইকে বলবেন যে আমি বিক্রি করবো, দ্যাটস ইট। ওকে, থ্যাংক ইউ। ধন্যবাদ। ঠিক আছে, আমি ওকে, ঠিক আছে, অলরাইট, শুনেন, ধন্যবাদ। আমি অনুষ্ঠান শেষ। আমাদের মাহমুদ ভাই, ওকে, আপনি পয়সা কথা বলেন প্লিজ। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, এখানে তো সবাই লোক আছে। আমি শেষ করি প্লিজ। আপনি যদি না বসেন, আপনার রাইট আছে বয়কট করার। আপনি যদি চলে যেতে চান, চলে যেতে পারেন, ঠিক আছে। আমরা প্লিজ একটু আমাদের সময় মাত্র 10টা পর্যন্ত। একটা হলো সেকেন্ড, সবাই কথা শুনছি আমরা চাইতেছি এই মিটিংটা শেষ করতেই হবে। আমরা চাই না যে এখানে আমরা ইনকমপ্লিট করে যাব। অ্যাটলিস্ট আমরা শেষ করতে দেন প্লিজ। আমরা যেখানে আমরা এটা শেষ করে দেই, আর তখন আমরা অ্যাটলিস্ট আমরা শেষ করতে পারবো। প্লিজ, উই ডু নট ওয়ান্ট নট হ্যাভ দে গোনা কিক আস আউট ইন 10 মিনিটস। আমি শুধু একটা কথা বলতে, যেহেতু আপনার অনুরোধ করছি, আপনারা আমার নাম যেহেতু বলা হয়েছে যে আমি পুরানো লোক, আমি গর্বের সাথে বলতে চাই, আমার এই যে আমাদের কমিটিটা আছে, এই কমিটির সাথে আমি যেভাবে কাজ করতেছি 100% গণতান্ত্রিক পদ্ধতিতে, আই ডি নট টেক নো সেকেন্ড ডিসিশন বাই মাই সেলফ। আমি এখনও সেটা তাকে নেই নেই, কোনো আমার আলোচনার মাধ্যমে সব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমার ব্যক্তিগত ইন্টেনশন ছিল না কিছুতেই, আমি কিছুই করি না, কোনো বাড়ির এজেন্টও আমি নির্বাচন করি নাই, বাড়ির কোনো ব্যাপারে আমার ব্যক্তিগত সিদ্ধান্ত। আমি অসুস্থ মানুষ, আমি বলছি, আপনি ভালো করে জানেন আমার কোনো ইন্টেনশন, আপনার আমার নাম ইচ্ছেন, আমার নামে আপনি যেহেতু বলছেন,
আমার নামে এখানে অনেক লোক আছে, আমি যাইতে চাই নাই, তারা আমার নামে ফেসবুকে বাজে কথা বলছে, বাজে কথা লিখছে। আমি জানি কে লিখছে, আই ডোন্ট ওয়ান্ট টু গো দ্যাট ফার, কারণ তারা আমার কাছ থেকে অনেক উপকৃত হয়েছে, আমি তাদের পার্সোনাল অনেক উপকার করছি, বাট আই ডোন্ট গো দ্যাট ফার। আমি ওয়ান্ট টু ফিনিশ ইট। বড় কথা চিল্লাচিল্লি করে লাভ নেই, আমি ব্যক্তিগতভাবে কোনো সিদ্ধান্ত নেই নাই, আমি পার্টিকুলার তুমুকা পারা বলছি, সোহাগ এইটাও করি নাই। আমি কেন নাদিরা আপাকে বলছি, নাদিরা আপার ওই যে তোমরা সবাই বলো ওনার একটা অবদান, সেই জন্য আমার একটা আলাদা রেসপেক্ট থেকে বলছে আপা আমাদের এটা, শুধু ওনাকে, আমি কারোর কাছে তালাই নাই। আই ডোন্ট হ্যাভ টু ডু এনিথিং বিকজ মাই কমিটি ইজ আওয়ার কমিটি। তোমাদের সবার রিপ্রেজেন্টেটিভ, তোমরা নির্বাচিত করছো। সো আমরা সিদ্ধান্ত এইভাবে ইন্ডাস্ট্রিয়ালি আমার নাম কেউ বলবেন না, আমাকে এইভাবে ইউজ করবেন না। আই ডিড টেক নো ডিসিশন মাই সেলফ। আমার নাম এমনি বলা হয়েছে, আমি কিছু বলি নাই। আমার নাম এমনি লেখা হয়েছে, আমি ষড়যন্ত্র করছি, আমাকে বানায় ভুল করছি, আমাকে এসে অনেকের ভাই আমি চাই না, আমি অসুস্থ, আমি ঝগড়া করতে চাই না। আমি বারবার বলছি যে আমি অসুস্থ, আপনাদের ভুল যদি হয়ে থাকে এরপরেও যাচ্ছে যে কোনো কারণে আমি তারা হওয়ার জন্য, কিন্তু আমি কোনো সিদ্ধান্ত নিয়ে নেই। এনিওয়ে নাদিরা আপা বা আরো যারা আছেন আপনাদের কাছে অনুরোধ, আমরা এটা নিয়ে আলোচনা করব, আমাদের পরবর্তী জানানো হবে। বাড়ি ঘর কি হবে না হবে সেটা আমরা, এখানে তো অনেক মানুষই আসছিল, আমরা এখানে সবার আলোচনা শুনছি, এই সবই গঠনমূলক আলোচনা হয়েছে। হ্যাঁ, আমরা দু একজনের কথা শুনি না, মাসুল ম্যানদের দিয়ে আমরা এখানে কোনো সিদ্ধান্ত নেব না। আমরা অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করলাম। আমাদের 14 দিনের বাড়িতে মার্কেট আছে। হ্যাঁ, 14 দিন পর্যন্ত মার্কেটে আছে, যে হাইস্ট আমাদের বাড়িটা 14 দিন আরো মার্কেট আছে। আমরা সিদ্ধান্ত নিচ্ছি বৃহত্তর স্বার্থে, আমরা আমাদের বাড়িটাকে জিয়ে রাখা, আরো 50টা খরচ করে, আমাদের বাড়ি তো টেনশন না, আমাদের সমিতির বাড়িতে কি করবো আমরা, আমাদের দরকার কমিউনিটি সেন্টার, এবং কমিউনিটি সেন্টার করতে গেলে এই বাড়ি কেটে বাড়ি থেকে ইনভেস্টমেন্ট করতে হবে। সুতরাং আমরা কমিউনিটি সেন্টার দিয়ে আগে যাবো, আপনাদের সিদ্ধান্ত আমরা পাইছি বা আমাদের সাথে কথা, আজকে সিদ্ধান্ত নেওয়ার জন্য আমরা বসে আমরা আলোচনা করছি, ভবিষ্যতে আমরা সেটাই কথা ছিল, এবং আমরা ইনশাল্লাহ আগামী দিনে ওইভাবে কাজ করব। আপনাদের যেভাবে করেন শান্ত, আমি অনুষ্ঠান দিয়ে সবার অনুমতি নিয়ে অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করলাম। থ্যাংক ইউ ভেরি মাচ, গুড নাইট, সবাইকে সালাম। হ্যাঁ, তুমি নাচকে আমার শেষ করে দিই না, শেষ। ওকে, আমাদের অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করলাম। সবাইকে আসার জন্য অশেষ ধন্যবাদ। মিডিয়া, তোমাকে মিডিয়ার অনেক ধন্যবাদ, সবসময় কভার করার জন্য অনেক ধন্যবাদ। তোমার আজকের এই অনুষ্ঠানে কভার করছো, আজ আসছেন সমস্ত সবাইকে আবার ধন্যবাদ জানাচ্ছি আমাদের এখানে আসার জন্য। ধন্যবাদ অফিসার, থ্যাংক ইউ।